আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সেই বিখ্যাত উক্তি, যে দেশ তার সীমান্ত নিয়ন্ত্রণ করতে পারে না সেটা দেশই নয়। এখন সীমান্ত নিয়ে যুগে যুগে রাজনীতি উত্তাল হয়, ঠিক যেমন হচ্ছে এখন এই পশ্চিমবঙ্গে। আর সেই নিয়ে আমাদের প্রথম প্রশ্ন। এসআইআর আবহে ধরা পড়ার ভয়, বাংলাদেশে ফিরে যেতে স্বরূপনগর সীমান্তে ভিড় অনুপ্রবেশকারীদের। কিন্তু এসআইআর না হলে কি সীমান্তে অনুপ্রবেশকারীদের এই ঘরে ফেরার হিড়িক আদৌ দেখা যেত? দ্বিতীয় প্রশ্ন। কেউ পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কেউ একাধিকবার দিয়েছেন এদেশে ভোট, তুলতেন রেশনও। স্বরূপনগর সীমান্তে ক্যামেরার সামনে মুখ খুললেন অনুপ্রবেশকারীরা। ভারতে ঢোকা ও নথি বানিয়ে বসবাস, এর দায় কি করে এড়াবে বিএসএফ এবং রাজ্য প্রশাসন? দুপক্ষকেই প্রশ্ন থাকবে আমাদের। তৃতীয়, বিএলও মৃত্যুকে হাতিয়ার করে এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী, তুললেন এসআইআর স্থগিত করার দাবি। তৃণমূলের হয়ে বিএলওদের চাপ দিচ্ছেন ডিএমরা, পাল্টা বিরোধী দলনেতা। এসআইআর সংঘাতে বিএলওরাই তাহলে সফট টার্গেট? চতুর্থ প্রশ্ন। রাজ্যে 2 বিএলওর মৃত্যু, কারো ব্রেন স্ট্রোক, কেউ গুরুতর অসুস্থ। শুধু পশ্চিমবঙ্গে নয়, কেরল আর রাজস্থানে মৃত্যু হলো 3 বিএলওর। নির্বাচন কমিশনের পরিকল্পনার অভাবে কি এই পরিস্থিতির জন্য দায়ী? পঞ্চম প্রশ্ন। বাংলাকে বাংলাদেশ হতে দেব না, বিহারে জিতেছি, এবার বাংলার পালা। নীতিশ কুমারের শপথের দিন ফের হুঙ্কার গিরিরাজ সিংয়ের। 2016-21-এর পুনরাবৃত্তি হবে 26-এও, পাল্টা জবাব তৃণমূলে। প্রত্যাবর্তন না পরিবর্তন, কি হবে 26-এর ভোটে? কিন্তু সেসব তো পরের কথা। এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো স্বরূপনগর সীমান্তে গত কয়েকদিনের ছবিটা। দেখুন। আতঙ্কের নাম এসআইআর। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গেছে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে। কেউ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন, কেউ আবার যশোর বা সাতক্ষীরা থেকে কাজের খোঁজে এপারে এসেছিলেন, তারপর থেকে গেছিলেন। এখন এসআইআর শুরু হওয়ায় ফেরার পালা। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5-6 বছর আগে ঢুকেছিলেন ভারতে, থাকতেন হায়দ্রাবাদে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যান? এখন রিফিউজি ক্যাম্পে, মুসলিম ক্যাম্পে চলে যাবো। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোথায় যাচ্ছেন? हम कोता से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आई थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। কেউ 2 বছর, কেউ 5 বছর, তো কেউ 20 বছর ভারতে ছিলেন। তাদেরই এখন ছেড়ে দেওয়া কেঁদেবাঁচি অবস্থা। সবকিছু ছেড়ে বাংলাদেশে ফিরতে পারলে হয়। এদেরই কেউ বলছেন ভোট দিয়েছেন, কেউ বলছেন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়ি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাব। লক্ষ্মীর ভাণ্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার করে দেয়। লক্ষ্মীর ভাণ্ডার করে দিল? আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। এরই মধ্যে এই দিন সকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয় স্বরূপনগরের হাকিমপুরে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাংলাদেশি তারা এখনো অপেক্ষায় রয়েছেন, তারা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন এবং আজকে যারা রয়েছেন তারা সংখ্যায় যথেষ্ট কম, অন্যান্যদের তুলনায় কম, কিন্তু তারা কেউই মুখে কিছু বলতে চাইছেন না, তারা মুখে কার্যত কুলু পেটেছেন। এদিন সকালে এখানে বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা। আমার দেশ আমার মা, আমার দেশ হবে না, রোহিঙ্গা মুক্ত বাংলাদেশ। এই সময় সাংবাদিক ও বিক্ষোভকারীদের উপর হামলা চালায় কয়েকজন। দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীরা, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে লুকিয়ে ছিল। তারা এখানে এসে অবৈধভাবে কার্ড তৈরি করেছে, তারা এখানকার ভোটার হয়েছে। কাদের মদতে এগুলো হচ্ছে? তো সেই জন্য আমরা চাই যে অনুপ্রবেশকারীরা অবিলম্বে ভারত ছাড়ুক। এটা অশান্তি করছে বিজেপি। এখানে তাদের মানে বৈলক্ষণে সাম্প্রদায়িক একটা বীজ বাতাবরণের সৃষ্টি করছে এবং তারা হচ্ছে সকলেই বহিরাগত। উভয় পক্ষ স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছে। শোভেরান পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, আপনাদের মনে থাকবে গত 2রা নভেম্বর এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম বিরাটির, বিশরপাড়া, নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ দাবি করছিলেন যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে না হতে বহু মানুষ, তাদের অনেকেই গৃহসহায়িকার কাজ করতেন, তারা উধাও হয়ে যাচ্ছেন, বাংলাদেশে ফিরে যাচ্ছেন। আমরা এই অনুষ্ঠানে প্রচুর ডিসক্লেমার দিয়ে খবরটা দেখিয়েছিলাম। তার কারণ দেখুন, বহু রকম সম্ভাবনাই তো থেকে যায়। এক, ধরুন অন্য কোনো কারণে তারা অনুপস্থিত থাকতে পারেন। 2, রাজনৈতিক উদ্দেশ্যে ন্যারেটিভ সাজানো হতে পারে, আজকাল প্রায় সোশ্যাল মিডিয়ার পৃথিবীতে সেটা হয়। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ছবিটা সত্যি সত্যি আমাদের হতবাক করে দিয়েছে। এই স্বরূপনগর সীমান্তে আপনাদের মনে থাকবে এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম 3 দিনে 84 জন অনুপ্রবেশকারী আমাদের রাজ্যের পুলিশের হাতে ধরা পড়েছিল বাংলাদেশে ফিরতে গিয়ে। তারপর এই সপ্তাহে সেই উল্টো প্রবাহের ছবিটা যেন আরও দৃঢ় হলো। যারা অবৈধভাবে এই রাজ্যে এসেছিলেন এতদিন, তাদের একটার পর একটা অন ক্যামেরা স্বীকারোক্তি আমাদের চূড়ান্ত বিস্মিত করলো। তারা নিজেরা বলছেন তারা শুধু আধারের মতো ভারতীয় পরিচয়পত্র তাদের কাছে আছে তাই নয়, আমার আপনার করের টাকাতে তারা এতদিন রেশন পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, এমনকি ভাবুন একাধিকবার ভোট দিয়ে আমাদের এই দেশের বা এই রাজ্যের জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন। অন্য কারো অভিযোগ নয়, তারা নিজেরা অন ক্যামেরা এই কথাগুলো বলছেন দ্বিধাহীন কণ্ঠে। দেখুন, আমাদের এটা নিয়ে কোনো সংশয় নেই, সন্দেহ নেই যে নির্বাচন কমিশনের তরফে প্রস্তুতির যথেষ্ট অভাব ছিল, এবং আজও এই 20শে নভেম্বর দাঁড়িয়ে বলছি এখনও যথেষ্ট প্রস্তুতির অভাব আছে, যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর চিঠির এই অংশের সঙ্গে আমি 100% একমত, কিন্তু 100% দ্বিমত সেই অংশের সঙ্গে যে এসআইআর প্রক্রিয়াটাকেই অবিলম্বে স্থগিত করে দেয়া হোক। কারণ এসআইআর শুধু আমাদের এই রাজ্যের জন্য জরুরি ছিল তাই নয়, স্বরূপনগর সীমান্তের উল্টো স্রোতটাই প্রমাণ করছে যে ভাগ্যিস এসআইআর হচ্ছে। এসআইআর হচ্ছে বলেই তো এই অবৈধ অনুপ্রবেশকারীরা বেআইনিভাবে এদেশে ঢোকায় বিদেশি নাগরিকরা আবার তাদের দেশে ফিরতে বাধ্য হচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তী, মানবেন? দেখুন, এসআইআরের বিরোধিতা যারা করেছিলেন, আজকে কিন্তু এসআইআরের সার্থকতা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআরের বিরোধিতা করে ওটাকে স্থগিত রাখতে বলছেন মৃত্যুর কারণে, যখন পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচনে একের পর এক ক্লাসে মৃত্যু ঘটে, একের পর এক মানুষের মৃত্যু ঘটে, তখন কি তিনি বলেন যে রক্তপাত হচ্ছে তাই নির্বাচনটা আপাতত স্থগিত রাখো? আমি সুমনদা পরিষ্কার করে বলতে চাই যে এসআইআর প্রমাণ করলো এ রাজ্যের সীমান্ত পেরিয়ে কিভাবে দশকের পর দশক মানুষ ঢুকছে, মানুষ অবলীলায় ঢুকছে। কেউ হেঁটে এসেছেন, কেউ বলেছেন দালালকে টাকা দিয়ে এসেছি, কেউ বা বলেছেন যে বিএসএফ পুলিশ ব্যবস্থাকে ব্যবহার করেই এসেছি, কেউ বা আবার বলছেন যে নাতিকে দেখতে ইচ্ছা করছিল তাই নাতিকে দেখতে এসেছি। ফলে এক একজন তার মতন স্বাভাবিকভাবে যেভাবে এসছে তাতে ভুলে যাই আমরা, মানে ভুল হয়ে যায় যে ভারত বাংলাদেশ দুটো আলাদা দেশ, মনে হয় যেন সীমান্ত বলে কিছু নেই। বিএসএফ কী করছিল, অবভিয়াসলি এই প্রশ্নটা আসবে। কেউ এসেছে টাকা দিয়ে, তো কেউ এসেই টাকা দিয়ে ভোটার কার্ড বানিয়েছে, রেশন কার্ড বানিয়েছে, কেউ বা আধার কার্ড বানিয়েছেন। আর সরাসরি শাসক দলের সাহায্য নিয়েই যে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়েছেন, পঞ্চায়েতের সদস্যদের সাহায্য নিয়েই বানিয়েছেন। এই যে ইকোসিস্টেমটা তৈরি করেছিলেন, তারাই আবার কেউ 2বার 3বার 4বার করে ভোট দিয়েছেন, অর্থাৎ তারা নাগরিক নন অথচ ভোট দিয়েছেন। বোঝাই যায় যে এই অবৈধ ভোটারদেরকে রাখার ব্যাপারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সরাসরি অভিযোগ বিরোধীরা করেছিল, তার একটাই বড় কারণ ছিল যে এরা মানে শাসক দলে আশ্রয় প্রশ্রয়েই কার্ড বানিয়েছেন এবং তাদের ইকোসিস্টেমের, শাসক দলের ইকোসিস্টেমেই এরা অবস্থান করতেন, এবং 2-3বার বা একাধিকবার যে ভোট দিয়েছেন সেখানে শাসক দলকেই যে সমর্থন করেছেন তারই কিন্তু ইঙ্গিত সেখানে পাওয়া যায়। সুমনদা, কেউ রেশন তুলেছেন, তো কেউ বা আবার লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কেউ বা সরকারের স্বাস্থ্য সাথী সুযোগ নিয়েছেন। প্রশ্নটা হচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সরকারের যে প্রকল্পগুলো চলে সেগুলো কেন বিদেশিরা সেখানে ঢুকবে বলতে পারেন? কেন আমার দেশের, আমার রাজ্যের নাগরিকদেরকে বঞ্চিত করে আপনার আমার ট্যাক্সের পয়সায় যে সমস্ত প্রকল্প চলে সেগুলো কেন বিদেশিরা আত্মসাৎ করবেন? একবারও ভেবেছেন যে যেভাবে বর্ডার ক্রস করে অনুপ্রবেশ হয়েছে তার মধ্য দিয়ে একাধিক জঙ্গি সংগঠনের লোকজন আসেনি? এবং কত সহজে বলছেন 5,000 টাকা দালালকে দিয়ে ঢুকেছে। একেবারে আমি বলছি যে দিনের পর দিন এটা যখন হচ্ছে,
এই সাধারণ নাগরিকদের সাথে সাথে জঙ্গি সংগঠনের সদস্যরা আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তাকে চূড়ান্তভাবে আঘাত হানার জন্য আসেনি, আপনি গ্যারান্টি দিতে পারেন? একাধিক যে নাশকতামূলক কাজগুলো দেশের মধ্যে হয়েছে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ইসলামিক সন্ত্রাসবাদীরা যে বর্ডার ক্রস করে বাংলায় আসেনি তা তো আপনি বলতে পারেন না। খাগড়াগড় থেকে শুরু করে একের পর এক যে ঘটনা, জঙ্গি সংগঠনের তৎপরতা, সেটা প্রমাণ করে যে কেবলমাত্র অনুপ্রবেশকারী সাধারণ মানুষ আসেনি, অনেক জঙ্গি সংগঠনগুলোর সদস্যরাও তারাও কিন্তু বর্ডার ক্রস করে এসছে। আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন, সাতরাদির কথা বলা যায়। হাসিনা সরকার যখন চলছে আমরা বহুবার দেখেছি শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশের ভাষায় যারা টপ টেররিস্ট তারা এখান থেকে গ্রেফতার হয়েছে একেবারে। ফলে এবং আপনি লক্ষ্য করেছেন যে বিএনপি আওয়ামী লীগের এক এমপি কিভাবে সামনে কুচি কুচি করে তাকে হত্যা করা হলো। একদম সুমনদা, জাতীয় নিরাপত্তার সাথে যে এটা খেলা হয়েছে এটা তো পরিষ্কার। যা আমি পরিষ্কার করে বলতে চাই যে বিএসএফ এর ভূমিকাটা আমরা অবশ্যই বারবার সমালোচনা করব। যেমন একইভাবে আমরা প্রশ্ন হচ্ছে যে রাজ্যে ঢুকে যাচ্ছে যখন, তখন পুলিশ প্রশাসন কি করেছে, রাজ্যের শাসক দল কি করেছে? রাজ্যের যারা পঞ্চায়েত পুরসভা প্রায় 100% দখল করে আছেন, যে পঞ্চায়েত পুরসভাগুলো শাসক দলের দ্বারাই মাত্র চলে বিরোধী শূন্য করে, সেখানে কিভাবে একের পর এক মানে পরিচয়পত্র তারা দাখিল করেছেন, কিভাবে মানে তারা দিনের পর দিন আমাদের এই এলাকাগুলোতে বসবাসের আশ্রয় পেয়েছেন এবং ভোটার কার্ড তৈরি করে দিনের পর দিন নির্বাচনে অংশ নিয়েছেন। বিদেশি নাগরিকরা নির্বাচনে অংশ নিয়ে তারা সরকার তৈরি করছেন, এটা আমাদের জন্য লজ্জার নয়। এবং একই সাথে আপনাকে প্রশ্ন তুলতে চাই, মানে যে রাজ্য সরকারের টাকার অভাব আছে সেখানে বিদেশিরা এসে ভাগ বসাচ্ছে, কোথাও লক্ষ্মীর ভান্ডারে, কোথাও কন্যাশ্রীর, কোথাও নানা রকম প্রকল্পের, তাহলে আমার রাজ্যের যারা প্রকৃত মানে প্রয়োজন যারা, তারা তো বঞ্চিত হচ্ছে। ফলে ভোট ব্যাংকের রাজনীতি আপনি করেছেন, আপনি হয়তো জয়ী হচ্ছেন বারবার, কিন্তু দিনের শেষে কিন্তু আপনি কিন্তু দেশের নিরাপত্তার সাথে মানে পরিষ্কার আপোষ করছেন একদিকে, আরেকদিকে সাধারণ নাগরিকদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল তার থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছেন। ফলে আপনারা যে এসআইআর এর বিরোধিতা করছেন, সেই বিরোধিতাটা কিন্তু আজকে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই আবার এইভাবে বলছে, সুমনদা এইটাই তো সুযোগ বেরিয়ে যাওয়ার, নাহলে বেরিয়ে আবার পরে যদি বেরিয়ে যেতে চাই তাহলে দালালকে আবার টাকা দিতে হবে, মানে পরে বেরিয়ে গেলে দালালকে টাকা দিতে হবে। এই সুযোগে এখন বিএসএফ আর ওখান থেকে বিডিআর এর মধ্যে আলোচনা হচ্ছে, আমাদেরকে পুশব্যাক করছে, আমরা চলে যাচ্ছি একদম। এবং ফাইনাল যে আমি কথাটা আপনাকে বলতে চাই যে আমাদের রাজনীতি নেতা যারা আছেন সামান্যতম কি তারা দেশের কথা ভাববেন না? সামান্যতম আমাদের রাজ্যের উন্নয়নের কথা ভাববেন না? কেবলমাত্র ভোটের রাজনীতি করে দিনের পর দিন তারা কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। আর এসআইআর আমি কেন সমর্থন করছি শুধু এই ঘটনাটার কনটেক্সটে নয়, আমি বিশ্বাস করি যে একটা বিশুদ্ধ ভোটার তালিকার মাধ্যমেই গণতান্ত্রিক নির্বাচন হতে পারে এবং বিশুদ্ধ সরকার তৈরি হতে পারে। কেন মৃত ভোটার থেকে শুরু করে অনুপ্রবেশকারী ভোটাররা আমাদের ভোটার তালিকায় থাকবে, দিনের পর থাকবে। এবং ফাইনালি যে কথাটা আমি বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বন্ধ করার কথা বলছেন। আমি তো পঞ্চায়েত নির্বাচনে দেখেছি 1,100 লোকের মৃত্যুর বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, রক্তাক্ত হয়েছে এবং সাধারণ সরকারি কর্মচারীরা পর্যন্ত মানে মৃত্যুর মুখে পড়েছে। আপনার রাজকুমার বাবুর কথা মনে থাকতে পারে উত্তর দিনাজপুরে। আমি অরূপের কাছে আসবো। আমার প্রশ্ন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বন্ধ বলেননি যে রক্তাক্ত হচ্ছে, এখন বন্ধ রাখুন নির্বাচন? ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তী। একেবারে খুব স্পষ্ট করে বিশ্বনাথ চক্রবর্তীর উত্তরের পরে আমায় অরূপ চক্রবর্তীর কাছেই যেতে হবে, কিন্তু এখানে দুটো কথা বলে দেব। এক হচ্ছে যে এই অনুপ্রবেশটা শুরুর প্রশ্ন থেকে এত সহজে সীমান্ত পেরিয়ে এতজন মানুষ বছরের পর বছর আসাতে প্রথম প্রশ্নচিহ্নের মুখে পড়বে বিএসএফ। এবং তারপর এখানে নথি, যতগুলো নথির কথা হলো, এতক্ষণ ধরে আলোচনা করা হলো, তারা নিজেরা নিজেদের মুখে যে নথিগুলোর কথা বলছেন তার বেসিকটা শুরু হয় জনপ্রতিনিধিদের স্বাক্ষরিত তাদের সার্টিফিকেট থেকে। তারপরে পরিচয়পত্রের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান, পাসপোর্টের ক্ষেত্রে একটা চক্র দিনের পর দিন চলেছে, তাতে সমস্ত পক্ষ, আবার বলছি, পুলিশ প্রশাসনের একাংশে জড়িত থাকার সম্ভাবনা নয়, একেবারে নিশ্চয়তাও বলা যায়, নয়তো পুলিশ ভেরিফিকেশান এত সহজে হয় না। এইখানে একটার পর একটা প্রশ্ন। এসআইআর জরুরি, কোনো সন্দেহ নেই, কিন্তু এসআইআরের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতির প্রশ্নটাও সমানভাবে তুলব। কিন্তু তার আগে এই যারা বলছেন যে কথাটা আমাদের মোটামুটি নাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে তারা একাধিকবার, কেউ বলছেন 2 বার, কেউ বলছেন 3 বার আমাদের দেশে এবং আমাদের রাজ্যে ভোট দিয়েছেন। অর্থাৎ বিদেশি নাগরিকরা তাদের একটা অংশ, সেই শতাংশ যে পরিমাণই হোক,
তারা আমাদের জনপ্রতিনিধি নির্ধারিত করেছেন? মানে কার্যত আমাদের দেশের বা রাজ্যের ভবিষ্যতের একটা অংশ বিদেশি নাগরিকদের ভোটে নির্ধারিত হয়েছে। বিশ্বাস করুন, এই প্রশ্ন উঠতো না যদি তারা নিজেদের মুখে অন ক্যামেরায় যাবতীয় কথা হুড় করে বলে দিতেন। তারা কি বলেছেন পরের প্রতিবেদনে দেখাবো। নাগরিক বাংলাদেশের, কিন্তু হাতে ভারতের ভোটার কার্ড বা রেশন কার্ড। হ্যাঁ দিয়েছে, ও 2-3 বার ভোট দিয়েছে এখানে। 14 পুরুষের বাস পদ্মা পারে, কিন্তু বাংলাদেশের নাগরিক হয়েও ভোগ করেছেন বাংলার সরকারি প্রকল্পের সুবিধা। অনুপ্রবেশের পর কেউ তুলেছেন রেশন, কেউ পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর। এই ছবি উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টের। ভিড় করছেন বাংলাদেশিরা, কেউ ছিলেন 5-6 বছর, কেউ বা তার বেশি। রয়েছে ভোটার থেকে রেশন কার্ড। এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। আচ্ছা, রেশন কার্ডে আছে, রেশনের মাল পেতেন, তাই তো? রেশনের মাল পাত। কিন্তু বাংলাদেশিরা কিভাবে লক্ষ্মীর ভান্ডার পেতেন কিংবা সরকারি রেশনের মাল তুলতেন? এই চক্রের নেপথ্যে কাদের মদত? এটার উত্তর তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে দেবেন আমাদের ট্যাক্সের টাকায়। আজকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে এই সব মহিলাদের যারা বাংলাদেশ থেকে, বার্মা থেকে যারা এসেছেন। আমাদের অন্য পরিষেবাও আজকে আবাস যোজনার বাড়িও পেয়েছে, রেশন পেয়েছে, ভোটাধিকার পেয়ে গেছে। সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে 10 কোটি মানুষের কাছে। যদি কেউ অবৈধভাবে নাম তুলে থাকে, সে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রকল্পের বেনিফিশিয়ারি এন্টাইটেল হয়তো হয়েছে। 2-1টা বিক্ষিপ্ত ঘটনা দিয়ে সামগ্রিক বিচার করা সঠিক সমীচীন হবে না। একদিকে দ্রুত ভারত ছাড়ার তাগিদ, অন্যদিকে বাংলাদেশ থেকে এখনো আসেনি ঘরে ফেরার সবুজ সংকেত। সীমান্ত পেরোনোর অপেক্ষায় আশঙ্কার প্রহর গুনছে অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিকরা। বলতে পারছি না, জানি না এখন। বললাম তো 2 দিন। কিছু বলিনি। বিএসএফ সূত্রে খবর, যাদের বিরুদ্ধে কোনো মামলা চলছে বা যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে, বাংলাদেশের নথি ঠিক থাকলেও তারা সীমান্ত দিয়ে সে দেশে যেতে পারবেন না। যাদের উপযুক্ত নথি আছে, আইন অনুযায়ী বিজিবির সঙ্গে কথা বলেই তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, বুধবার 150 জন অনুপ্রবেশকারীকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে। শোভিনান পাল, শিবাশিস মৌলিক ও আবিদ দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, স্বরূপনগরে যে স্বরূপটা সামনে এলো, এটা তো এক এবং একমাত্র এসআইআরের জন্য। আবার বলছি, মুখ্যমন্ত্রী আজকে যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে যে সিস্টেমেটিক ফ্লজের কথা বলেছেন সেটা সত্যি, আনরিয়েলিস্টিক ওয়ার্কলোডের কথা বলেছেন সেটা সত্যি। এমনকি যেটা চিঠিতে বলেননি, জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাধারণ ভোটারদের সঙ্গে এবং নির্বাচনের যারা কাজ করছেন তার সেই কর্মীদের সঙ্গেও কমিউনিকেশন গ্যাপ, সেটাও সত্যি। কিন্তু আসল কথাটা হলো, তার জন্য কি এসআইআরটাকেই বন্ধ করে দিতে হবে? ওই যে ইংরেজি প্রবাদের মতো হয়ে গেল না, যে নোংরা জলের সঙ্গে শিশুটাকেও ধুয়ে বের করে দেয়া, থ্রোয়িং দ্য বেবি আউট উইথ দ্য বাথ ওয়াটার। এটা তো অনেকটা সেই রকম হয়ে যাচ্ছে যে মাথা ব্যথার জন্য মাথাটাকেই কেটে বাদ দেওয়ার মতো। এখন প্রশ্ন হলো, তৃণমূল আসলে কি চাইছে? এসআইআর সুষ্ঠুভাবে হওয়া অবধি অপেক্ষা করে ভোটটাকে পিছিয়ে দেয়া, নাকি আসলে তৃণমূল চাইছে এসআইআর ছাড়াই ভোটটা করে নেয়া? স্বরূপনগর নিয়ে অরূপ কি বলছে? সুমন, প্রথমত যে ভিজুয়াল ক্লিপটা দেখালে, তাতে এটা তো সত্যি কথাই যে যদি একজনও বাংলাদেশের মানুষ এসে এদেশের ভোটার তালিকায় নাম ওঠায়, নিশ্চিতভাবে বিএসএফ তো তার দায় এড়াতে পারে না, কিন্তু ভোটার তালিকায় নাম তুলবেই বা কী করে? সেটা অনৈতিক, সেটা অনুচিত। ঠিক, আমি এখন যাচ্ছি না যে বিএসএফ এর পরিধি কেন 15 কিলোমিটার থেকে পশ্চিমবঙ্গে বাড়িয়ে 50 করা হলো আর গুজরাটে 80 থেকে কমিয়ে 50 করা হলো, আমি সেই বিতর্কে যাচ্ছি না। একজন ভোটারও কেন ঢুকবে, আমি এই প্রশ্নে প্রিন্সিপালি এগ্রিড। সুমন, আমার কাছে এই মুহূর্তে একটা ডেটা রয়েছে, আমি দেখাতে চাই। বাংলাদেশে শেখ হাসিনা নিয়ে কদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতি সরগরম। শেখ হাসিনা যেখান থেকে জিততেন, জায়গাটির নাম গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে তিনি নির্বাচিত হতেন। গোপালগঞ্জের 14 নম্বর নিজামকান্দি ইউনিয়ন পরিষদ, তার চেয়ারম্যান মোহাম্মদ রবিউল শেখ, তিনি সার্টিফাই করছেন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে স্বপন কুমার মজুমদার, পিতা সন্তোষ মজুমদার, গ্রাম নিশ্চিন্দপুর, উপজেলা কাশিয়ানী, জেলা গোপালগঞ্জ, সে আমার ওয়ার্ডের নাগরিক ছিল, কিছুদিন আগে ভারতে চলে গিয়েছেন। স্বপন কুমার মজুমদার বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক।
ভোটার হওয়া অপরাধ, জনপ্রতিনিধি হওয়া আমি জানি না। আমি আসছি এক এক করে আসছি, দাঁড়াও বাপু, এত চিৎকার করলে হবে? এত চিৎকার করলে গায়ে লাগছে। দ্বিতীয় আমি বলছি এই গোপালই সেই গোপাল, ঠিক ঠিক সেইটা প্রমাণ। এবার গোপালের নাম কি করে গোপাল এবার আসি, শুনি এবার দ্বিতীয় গোপালে আসি আমরা। দ্বিতীয় গোপালের নাম, তিনি আবার জেসে মন্ত্রী হননি, কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন। হাফ প্যান্ট হলেও নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছিলেন। নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। কে চিঠি লিখলেন? আসামের রাজ্যসভার সাংসদ রিপুন বোরা চিঠি লিখে তিনি জানালেন, বিতর্ক হলো এবং দেখা গেল জন্ম নিশীথ প্রামাণিকের বাংলাদেশে। সেই চিঠি নরেন্দ্র মোদীকে দেওয়া, রাজ্যসভার সাংসদের প্যাডে দেওয়া সেই চিঠি, যেখানে দেখা যাচ্ছে যে নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক। এক, দুই। তৃতীয়ত, সুমন মনে থাকবে, সুমন মনে থাকে এই সেকশনটা আনইন্টারাপ্টেড, ওইখানে অন্য প্যানেলিস্টকে বলার কথা নয়। তৃতীয়ত, এই রাজ্যের বুকে যিনি, আমি একবার ক্লারিফাই করে নিই, সেটা হচ্ছে নিশীথ প্রামাণিক বাংলাদেশে জন্ম না বাংলাদেশের নাগরিক, দুটো আলাদা। বাংলাদেশে জন্ম, বাংলাদেশে জন্ম হলে তো হতেই পারে। তারপরে এই যে স্বপন কুমার মজুমদারের কথা বললাম, সুমন আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার নাম 2002 এর তালিকায় রয়েছে। আমি ঢাকুরিয়া বিধানসভার ভোটার ছিলাম, আমার নাম 2002 এর তালিকায় রয়েছে। আমি সম্ভবত সজলের নামও 2002 এর তালিকায় রয়েছে। সজল তো বিজেপির নেতা এখন। আমি চ্যালেঞ্জ করে বলছি, স্বপন মজুমদার বিজেপির বিধায়ক, বনগাঁ দক্ষিণের, দেখাক 2002 এর তালিকায় তার নাম আছে কি নেই, দেখাক, ওপেন চ্যালেঞ্জ করে বলছি। তৃতীয়ত, নিয়ম অনুযায়ী তোমার চ্যালেঞ্জটা বাড়াতে হবে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী। তিনি শুধু নয়, তার বাবা বা দাদু, তার মা বা ঠাকুমার নাম আছে কিনা, একদম, তাহলেও তিনি নাগরিক থাকলে নিশ্চয়ই তার নাগরিক থাকবেন। কিন্তু এখানে আমি বলছি, এবার স্বপন মজুমদার তিনি তো বিধায়ক, তো এক্সপেক্টেড তার যখন বয়স হয়েছিল তার নাম থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। যদি না থাকে তাহলে নির্বাচন কমিশনের গাফিলতি, তাহলে নির্বাচন কমিশনের ত্রুটি রয়েছে। এবার আসছি, এ রাজ্যের বুকে যিনি পর্যবেক্ষক রয়েছেন, বিপ্লব কুমার দেব, ত্রিপুরার মুখ। আমরা বলছি না, নিজের উইকিপিডিয়া একদিনে 37 বার বদল করেছেন, একদিনে 37 বার বিতর্ক হয়েছে। কোথায় জন্ম? বাংলাদেশের চাঁদপুরে। আমাদের বলতে হচ্ছে না। এই যে আমরা বলছি না ঘুষপেটিয়া, আমরা তো দেখলাম হরিয়ানার ভোটে। আমি সব বুঝি, জন্মটা নয়, নাগরিকত্বটা। একদম তাই, নাগরিকত্ব। আজকে তাহলে এই যে লোকগুলোকে দেখাচ্ছেন, এই মানুষগুলো কবে এসেছে? আমার বহু বন্ধু এখন যারা ভারতের নাগরিক, আমেরিকায় জন্ম হয়েছে, এই প্রশ্নটাই আসতে চাইছি যে 2002 সালের পরে এসেও যদি কেউ জনপ্রতিনিধি হয়ে যায়, আমি যে দল থেকে তাকে জনপ্রতিনিধি করছি, 2002 এর পর আজকে অনেক মতুয়ারা কেন সমস্যায় পড়েছেন? এই কারণেই অনেক মানুষ 2002 এর পরে এসেছেন যাদের 2002 এর তালিকায় নেই। বছরের পর বছর থাকতে থাকতে ন্যাচারাল প্রসেস অফ ইন্ডাকশন অনেকে তারা হয়ে গেছে, যার জন্য তাদের মধ্যে থেকে দাবি উঠেছে নিঃশর্ত নাগরিকত্বের। আমি এই জায়গাটাতেই আসতে চাইছি। আজকে এই এসআইআর এর ফলে সবচেয়ে বেশি বিপদের মুখে সেই এসসি এসটি তপশিলি জাতি উপজাতির মানুষরা, যাদেরকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। অজস্র মানুষের মৃত্যু হচ্ছে আতঙ্কের ফলে। এই আতঙ্ক তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা ঘুষপেটিয়া বলছি, আরেকটা উদাহরণ দিই আমি এখানে। এই যে ঘুষপেটিয়া, তো যে কোনো ঘুষপেটিয়াই খারাপ। আমি জাস্ট এবার তৃতীয় উদাহরণ দিচ্ছি, একটা সর্বভারতীয় দৈনিক, সেখানে দেখা যাচ্ছে যে বড়বাজারে যখন ইলেকশন কমিশনের অফিসাররা, বিএলওরা যাচ্ছেন, জোড়াবাগান, জোড়াসাঁকো, মহর্ষি দেবেন্দ্র সরণি, একের পর এক জায়গায় গিয়ে 40%-এর বেশি ভোটার অ্যাবসেন্ট। কেন? তারা বিহারের ইলেকশনে ভোট দিতে গেছেন। এখানের এনুমারেশন ফর্ম আছে, মানে এখানে তারা ভোটার, তারা গেছেন বিহারের ইলেকশনে ভোট দিতে। তাহলে বিহারে ভোটার লিস্টে নাম, এখানে সেই হিন্দি ভাষী মানুষের নাম রয়েছে। এক্স্যাক্টলি এইটার জন্য এসআইআর, যে ডাবল এন্ট্রি গোটা ভারতবর্ষে কোথাও থাকবে না। সমস্যাটা কোথায় দেখো, এইবার বিহারের নির্বাচন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি করে দিল্লি নির্বাচনে ভোট দিয়েছে, বিহারে ভোট দেওয়া হচ্ছে। বিজেপির একের পর এক নেতা, একের পর এক সাংসদের ছবি আমরা প্রকাশ্যে, আমরা আশঙ্কা করছি এটাই যে কোথাও পেছনে এই খেলা হচ্ছে না। তখন অনলাইনে পোর্টাল খুলে দেওয়া হয়েছে, বিহারের ভোট হয়ে গিয়েছে, লাখো লাখো হাজারো হাজারো মানুষকে বিহারের ভোটের পরে বাংলায় অবৈধভাবে নাম তুলে দিয়ে যে রাজ্য ক্ষমতা দখল করা যাচ্ছে না, ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের এন্ট্রি হচ্ছে না। তো সুমন, আজকে এই দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। বিহারে নাম থাকছে, আবার বাংলায়। আমি বলছি, তুমি সবটা বললে, পিকের নামটা বললে না কেন বলো তো? পিকের তো একই সঙ্গে ভবানীপুরে এবং তারপরে বিহারের, এবং বিহারের এত বড় একটা জনসুরাজ পার্টি, ফলাফলে বড় বলা যাবে না, কিন্তু তার প্রধান মুখ, উত্তরটা দিই প্রতিষ্ঠাতা। হ্যাঁ, একদম এই কারণেই বলছি, এই কারণেই এসআইআর দরকার। না বলতে দাও আমার কথা, তুমি তো তৃণমূলের। না বলো বলো। হ্যাঁ, যে গণেশ কুমার জ্ঞানের বাণী দিয়ে বললেন জিরো এরার ইন বিহার এসআইআর, আপনারা সবাই দেখিয়েছেন জিরো এরার। তাহলে যখন এসআইআর বিহারে হলো,
সেখানে পিকের নাম উঠলো, তাহলে অটোমেটিক্যালি তার ভোটার লিস্ট থেকে বাংলার নামটা ডিলিট হওয়া উচিত ছিল। এসআইআর এর কারণেই তো পিকে ধরা পড়লেন। এসআইআর না হলে তো পিকে ধরাই পড়তেন না, আমরা জানতামই না যে ভবানীপুরের প্রশান্ত কিশোর থাকেন। আমরা তো তার আগে দুটো ইন্টারভিউ দেখিয়ে ফেলেছি বিহারের প্রধান মুখ হিসেবে। কিন্তু অরূপ যেটা বললো আমি বলছি খুব ইন্টারেস্টিং, তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাক্তন কিন্তু নিশীথ বাবু নিয়ে এই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে এই বিতর্ক হয়েছিল। রিপুন ভোরা তিনি এই প্রশ্ন তুলেছিলেন, রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তখন ছিলেন, তিনি কোট অ্যান্ড কোট কি উত্তর দিয়েছিলেন বলছি, তারপর একটা প্রতিবেদন নিয়ে সজলের কাছে উত্তরে যাব। কোট অ্যান্ড কোট, তর্কের খাতিরে অভিযোগ মেনে নিলেও এটা ঠিক যে নিশীথ প্রামাণিক হিন্দু, বিজেপি মনে করে সব হিন্দুই ভারতীয়। একই সঙ্গে তিনি যোগ করেন এই অভিযোগ ভিত্তিহীন, এর কোনো সারবত্তা নেই, দরকার হলে তৃণমূল এটাকে নিয়ে আদালতে যাক। এই গোটাটা বললাম 2021 সালে সংসদের ফ্লোরে যখন রিপুন ভোরা এই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে, তখনকার উত্তরে। দেখুন, এই স্বরূপনগরে যারা নিজেদের স্বরূপটা উদ্ঘাটিত করলেন তারা প্রায় সবাই 2014 সালের পর বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন। কেউ এসেছেন 3 বছর, কেউ 4 বছর, কেউ 6 বছর, অর্থাৎ এই মোদী সরকারের আমলে প্রত্যেকটা লোকসভা বা রাজ্যের বিধানসভা নির্বাচনে যে সরকারে যে রাজনৈতিক দলের অন্যতম প্রধান ইস্যু থাকে অনুপ্রবেশ আটকানো। আর যে বাংলাদেশিরা বলছেন যে তারা দালালকে 5,000 টাকা দিয়ে ওদেশ থেকে এদেশে সীমান্ত পেরিয়ে এসেছেন, তাদের সেই সীমান্তের দায়িত্বে কিন্তু অবশ্যই বিএসএফ, অর্থাৎ ওই টাকার একটা ভাগ সেখানেও হয়তো নিখুঁতভাবে পৌঁছে গেছে। আর ধরুন তর্কের খাতিরে ধরে নিই সেটা যায়নি, যদি তা নাও হয় তাহলে তো বলতে হবে যে ভারতীয় সীমান্ত রক্ষা করার ক্ষেত্রে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সজল কি বলে? না, প্রথমেই এই ব্যর্থতার পুরো দায়টা আপনি একে দেবেন না, আমাদের ঘাড়ে চাপিয়ে দেবেন না, কারণ মোদী সরকার 14 সাল থেকে আছে, এরা বলছে আমরা 20 বছরও আছি, অনেকেই বলছে। আমি প্রথম বলি যে দেখুন, এই যে ভৌতিক ভোটারদের পিণ্ডদান চলছে, হ্যাঁ, একে স্বাগত জানাই। হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে যারা বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে যান, হ্যাঁ, এরপরে জেল খাটতে হবে। হ্যাঁ, সেই জেল যে কেমন হবে, কালকে একজন বর্তমান পুলিশ কর্তা আমায় বলেছে, আমি বলছিলাম যে আইনের কি করছেন, বলছে আইন কি, আমি যদি থানা এদের একটা রাতও নি সমস্ত থানার হাজত ভরে যাবে। না না, হ্যাঁ, তখন ভরে গেলে কি করতে হবে, স্প্রে করবে কি করবে, কীটনাশক ছড়াবে, আমি সেগুলো তো বলতে পারবো না। হ্যাঁ, আমি যেটা বলি যে এখন চলে যাওয়ার সময় চলে যাচ্ছেন, এটা মঙ্গল। হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে পৌঁছে যান, ফিরে যান, এটা ভালো। আরেকটা জিনিস আমি প্রথমেই ধন্যবাদ দেব যাকে, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। 2005 সালে কত দূরদৃষ্টি দেখুন, তখন থেকে বলেছিলেন, তার দাবি যে কতটা প্রাসঙ্গিক ছিল সেটা কিন্তু 2025 সালে এসে আজকে আমরা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছি। যদিও এখন উনি ডিগবাজি খেয়েছেন, এখন উনি বলছেন এসআইআর হবে না, এসআইআর বন্ধ করো, এই জাতীয় কথা। কিন্তু এই কদিন আগে আপনারই শো ছিল যুক্তিতর্কতে, এই অরূপ দ্বারা বলেছিল দেখতে কেমন, এখন নিশ্চয়ই 2 চোখ ভরে দেখছে রোহিঙ্গা দেখতে কেমন, লাল দাড়ি গোপ নেই, কিরম দেখতে, সব দেখতে পাচ্ছে। আমি বলছি ঠিক, কিন্তু সজল তুমি শুরু করলে দুগ্গা দুগ্গা বলে চলে যাক, আমি বলছি 5,000 টাকা দিয়ে এত সহজে যদি ঢোকা যায়, আজকে দুগ্গা দুগ্গা বলে চলে যাচ্ছে, পরশুদিন আবার ঢুকে আসবে, আর সেই সরকার থাকবে না। কবার এসআইআর হবে বছরে? অনুপ্রবেশকারীদের জন্য গুলশন কলোনি তৈরি করবে না আগামী সরকার। আগামী সরকার তাদেরকে বলবে না যে তোরা যারা ওই রাজ্যে অসুবিধায় আছিস, কষ্টে আছিস, তারা আমার রাজ্যে চলে আয়। আগামী সরকার সেটা বলবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। আমি বলছি যে আপনি কয়েকটা জিনিস বলেছেন, যে দেখুন এই যে মমতা ব্যানার্জি আজকে বলছেন যে এসআইআর বন্ধ করা হোক, হ্যাঁ, তাতে সমস্যা আছে। কোন কাজে সমস্যা নেই আপনি আমায় বলুন তো? ভারতবর্ষের কোন কাজে সমস্যা নেই? সব কাজেই সমস্যা আছে। 140 কোটি এসআইআর করতে সমস্যা থাকবে না? যতবার করবেন ততবার নতুন নতুন সমস্যা আসবে। এটা ভাবতে ভালো লাগছে, যিনি বলেছিলেন যে আমার প্রাণ থাকতে আমি এসআইআর হতে দেব না, তিনি প্রাণটা রেখেছেন। এসআইআর হচ্ছে, এখন প্রার্থনা করছেন, আবেদন করছেন, নিবেদন করছেন যে এসআইআরটাকে বন্ধ করা হোক। আমরাও দাবি করছি এসআইআর যদি বন্ধ করার কথা ভাবেন তাহলে সারা বাংলায় আগুন জ্বলবে, সাধারণ মানুষ সে আগুন জ্বালাবে। আপনি বলেছেন মাথা ব্যথা বলে কি মাথা কাটতে হবে? আমি বলছি এই রাজ্যের মাথা ব্যথার কারণ যে মাথা, সেই মাথাকেই কাটতে হবে, এই বিষয়ে কোনো ভুল নেই। আমি আপনাদেরকে কটা জিনিস বলছি, যে আপনি বলছেন মৃত্যুর আতঙ্ক,
আপনি বলুন তো ক্রমান্বয়ে দেখুন প্রথম মারা গেলেন কারা প্রথম স্তরে তথাকথিত প্রচার মিথ্যে যাই হোক না কেন প্রথম মারা গেলেন আতঙ্কিত ভোটার তারা মারা গেলেন পরপর সুইসাইড হার্ট অ্যাটাক বিভিন্নভাবে আগে আমরা ওই কোভিড পজিটিভ দেখতাম এই সময় দেখতে লাগলাম SIR পজিটিভ এবার মারা যাচ্ছেন অসুস্থ হচ্ছেন আক্রান্ত হচ্ছেন হার্টে অসুখে বিভিন্নভাবে ব্রেন স্ট্রোক হচ্ছে কারা বিএলওরা দুর্ভাগ্যজনক আপনি ভাবুন SIRটা হয়ে গেলে যাবে কারা SIRটা যারা হয়ে গেলে যাবে তারাই এখন বলছে যে SIR এর প্রস্তুতিতে ঘাটতি আছে ঘাটতি থাকলেও SIR হবে ঘাটতি থাকলেও SIR যেমন চলছে তেমনভাবে চলবে এবং শুদ্ধ বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি হবে আমি একটা জিনিস দেখেছি যে ভাই যারা যাচ্ছে তারা হয়তো লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে তারা মোদিজির রেশন খেয়েছে সব নিয়েছে কিন্তু লোকগুলো কিন্তু সৎ তৃণমূলের মতন মিথ্যেবাদী না তারা কিন্তু বলছে যে আমাদের কার্ড বানিয়ে দিয়েছে সরকারের লোকেরা তারা কিন্তু বলছে যে আমরা 2-3 বার ভোট দিয়েছি হ্যাঁ এবং কয়েকজন বলেছে আমরা তৃণমূলকেই ভোট দিয়েছি এই যে সততার সঙ্গে তারা এটাও বলছে 5,000 টাকা দিয়ে ঢুকেছে ঢুকেছে তো সেটাও তৃণমূল ঢুকিয়েছে সেটাও তৃণমূলের শেয়ার আছে আমি বলছি বিএসএফ এর তাতে যদি কমিশন বলছি হ্যাঁ দালালটা কিন্তু তৃণমূল এটা কোনো ভুল নেই কারণ আজকে দেখুন দালালটা টাকার ভাগ দিল বিএসএফ কে হতে পারে আমি বললাম তো বিএসএফ এর মন্ত্রীর নাম অমিত শাহ দালালটা তৃণমূল বিএসএফ এর মন্ত্রীর নাম অমিত শাহ মানে কন্ট্রোলে মাথা না সুমন লার্জার কনস্পিরেসি তুমি একটু আগে জ্ঞানের কথা বলছিলে আমার যেটা বলার বক্তব্য শিখেছো ভালো জিনিসটা শেখো আমি বলছি শুনুন না যেটা হচ্ছে যে এই যে আপনারা ওখানে দেখাচ্ছিলেন না যে গৃহ সহায়িকা এরা সব গৃহ সহায়িকা না এরা আসলে ছিল তৃণমূল সহায়িকা এদের জন্যই আজকে তৃণমূল ছিল এদের জন্যই আজকে রাজ্যে তৃণমূলের এত রমরমা যারা আপনারাও দেখতে পেতেন না দাদা এই যে আজকে বলছেন না যে কেন বিএসএফ জানতে পারলো না এবিপি আনন্দ তো এত ঘরের খবর জানতে পারে এবিপি আনন্দ তো জানতে পারিনি যে এত রোহিঙ্গা এত অনুপ্রবেশকারী আমাদের রাজ্যটা আমি বলছি সীমান্ত রক্ষার দায় অমিত শাহ এবং বিএসএফ এর দিকেই রাখো ওটা এবিপি আনন্দকে দিও না নয় তো সেই দায়টা আমি নিতে পারি খবরের দায়টা আমি বলছি যে এটা খবর দেখিয়েছি বলছি এটা এত বড় ব্যাপার এরকম এত শয়ে কিলোমিটার আপনার বর্ডার সেখানে এই ধরনের 2-4টে ত্রুটি থাকতে পারে আগামী দিনও থাকবে এটা কোনো ভুল নেই কিন্তু এরা যে আর ফিরে আসবে না বিশেষণটা ব্যবহার করছে না পালে না আমি বলছি এরা ফিরে আসবে না এরা আর কলোনি বানাবে না এটা ব্যাপারে আপনি নিশ্চিন্ত এইখানে সজলের সঙ্গে আমি দ্বিমত 5,000 টাকা দিয়ে যদি সীমান্তের আরেক দিকে গিয়ে অন্য দেশে গিয়ে এতদিন থাকা যায় সেখানে সার্টিফিকেট জোগাড় করে সেখানকার প্রকল্পের সুবিধে নেওয়া যায় এমনকি একাধিকবার সেখানে ভোট দেওয়া যায় তাহলে আজকে দুগ্গা বলে চলে গেলেও আবার পরশুদিন বা তারপরের দিন ওই 5,000 টাকা দিয়ে ফিরেও আসা যায় শুনুন আমার একটা জিনিস এখানে বিজেপির প্রতিনিধি হট করে শুরুতে বললো ভৌতিক ভোটারের পিণ্ডদান আমি জানতে চাই ব্রাজিলিয়ান সেই সুন্দরী মডেল তিনি কি প্ল্যানচেটে এসেছিলেন না ইনস্টাগ্রামে এসেছিলেন সব ভুলভাল কথা এগুলো সব মিথ্যে কথা এই যে কুকুরের ভোটার কার্ড যেমন বিহারে দেখেছিলাম এখানে ওদের যেটা পছন্দ সেটাই লাগে 5,000 টাকা কথা বলে এর বাইরে দাঁড়িয়ে বিজেপি এমপি প্রাক্তন মন্ত্রী তিনি কার্ড ইস্যু করে বলেছেন এই কার্ড দেখাবে এর বিনিময়ে টাকা নিয়েছে মতুয়া কার্ড শান্তনু ঠাকুর মতুয়া কার্ড ইস্যু করে বলেছে তোমাদের কোনো ভয় নেই যারা ওপার থেকে এসছে তাদের হাতে জনপ্রতিনিধিদের সার্টিফিকেট এমনকি পুলিশের একাংশের একেবারে প্রত্যক্ষ মদত শোতে দিনের পর দিন আলোচনা হচ্ছে যে মাথা পর্যন্ত যেন তদন্ত পৌঁছয় আলোচনা হয়েছে তো আমরা জানতে চাই 5,000 টাকার ভাগ মাথা বিএসএফ এর মাথার নাম অমিত শাহ অব্দি পৌঁছবে তো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলেছিলেন শাসন ক্ষমতায় এসে সেই অনুপ্রবেশকারীকে ভোট ব্যাংক করেছেন এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটে জিতছেন ক্ষমতায় আছেন তখন আপনিও ছিলেন আমি আপনাকে বলছি যে সজলরা বিজেপি তারা ভোট ব্যাংক এইভাবে অনুপ্রবেশকারী ভোট ব্যাংক না ব্যবহার করে তারা উল্টো শরণার্থীকে ব্যবহার করবে না তো আমাদের কাছে কিন্তু দুটোই সমান ইকুয়ালি গুরুত্বপূর্ণ যে আপনি শরণার্থী হলেও আমাদের অর্থনৈতিকদের চাপ পড়ে ঠিক আমাদের অনুপ্রবেশকারী হলেও অর্থনীতির চাপ পড়ে আজকে খুল্লা তৃণমূল কংগ্রেস শরণার্থীদেরকে পরিষ্কার আশ্রয় দিচ্ছে ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের আগামী দিনে এই সজলরা এই শরণার্থীদের নিয়ে রাজনীতি করবে না
তরিকাকে জায়গা দিতে হবে। মমতা বিধানসভায় অন রেকর্ড বলেছেন পাশের রাষ্ট্র থেকে যদি কেউ অত্যাচারিত হয়ে আসে, যে ধর্মেরই হোক, সে শরণার্থী হিন্দু হোক বা মুসলমান হোক, তাকে পশ্চিমবঙ্গ একটা রুটি দরকার পড়লে ভাগ করে কি বলতে পারেন? বললেন তো যারা এখানে রইল তাদের চাকরির দরকার নেই, রাস্তা দরকার নেই, কর্মসংস্থান দরকার নেই, শুধু রুটি ভাগ করে খেলেই কি হবে? এ প্রশ্ন আমাদের রইল। কারণ মানুষের অ্যাসপিরেশন লেভেলকে শুধু রুটির অঙ্কে তো মাপা যায় না। দেখুন, এই অনুপ্রবেশকারীরা এসআইআর এর পরে হঠাৎ করে গজিয়ে উঠলো, একেবারেই তা কিন্তু নয়। বহুদিন ধরে এই পশ্চিমবঙ্গ রাজ্যের এটা অন্যতম গুরুতর সমস্যা। এই অনুষ্ঠানে নিয়মিত দর্শকদের মনে থাকবে যে বাংলাদেশের অত বড় কোটা বিরোধী আন্দোলন, তার অন্যতম প্রধান মুখ নিউটন দাস, তার নাম পাওয়া গেছিল ভারতবর্ষের ভোটার তালিকায়। এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে আমরা সেটা ব্রেক করেছিলাম। ভারতে এসে শুধু ভোটার কার্ডই নয়, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, এই সমস্ত বানিয়ে নিয়েছিল সেই নিউটন। তার সঙ্গে তৃণমূল যোগ সামনে আসায় একেবারে তোলপাড় পড়ে গেছিল এবং এই অনুষ্ঠানে বিস্তারিত দেখিয়েছিলাম যে তৃণমূলেরই ভেতর থেকে একেবারে স্পষ্ট অন ক্যামেরা অভিযোগ উঠেছিল। দলের এক নেতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন দলেরই এক নেতা। দেখব, খানিকক্ষণ আগে কেউ বলতে পারেন যে আমি যখন নুরুল ইসলাম কিভাবে কোন ম্যাজিকে নারায়ণ অধিকারী হয়ে গেল দেখাচ্ছিলাম, সে তো পুরনো ঘটনা। আচ্ছা, বাংলাদেশের সাম্প্রতিক ক্রাইসিস হওয়ার পর বাংলাদেশের এই যে কোটা বিরোধী আন্দোলন, তার অন্যতম প্রধান মুখ নিউটন দাস, তার ভারতের ভোটার কার্ড তালিকায় তার নাম, এবং সেখানেও আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ পাওয়া গেল। তার কারণ তার সঙ্গে ঘনিষ্ঠতা বলে তৃণমূল নেতা বিপ্লব দাস অভিযোগ করলেন যে আরেকজন সাংগঠনিক জেলা সভাপতি ইত্যাদি ইত্যাদি তার যোগাযোগ। ঠিক কী বলেছিলেন, কিভাবে কোন ম্যাজিকে বাংলাদেশের অত বড় আন্দোলন, যে আন্দোলনের কারণে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ এই রাজ্যের ভোটার হয়। কিভাবে, কি বলেছিলেন বিপ্লব দাস তৃণমূল নেতা, কি বলেছিলেন দেখাবো। দেবাশিস দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, সেইভাবে সে তখন ছাত্র যুবর সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র যুবর নেতা ছিল, সেইভাবে সে তাকে ডেকে নিয়ে আসতো, তার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড করা। অর্থাৎ এই ধরনের ঘটনা এটা প্রবাহের মতো চলছে। দেখুন কি বিচিত্র, সেই দিন এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের একটা ছোট্ট অংশ আপনাদের দেখালাম, সেদিনও স্টুডিওতে অতিথি হিসেবে রাজাগোপাল দাই ছিলেন। আমার পরবর্তী বক্তার কাছে যাব, অর্থাৎ স্বরূপনগরের আজকের ছবিটা এটা একদিনের 2 ঘন্টা 4 ঘন্টার ছবি নয়, 1-2 বছরেরও নয়, মানবেন? হ্যাঁ সুমন, স্বরূপনগরের যেটা চিত্র, মানে ডেলি 300 থেকে 500 লোক যাচ্ছে, তা আমরা সেই নিয়ে খুব মানে অবাক হয়ে যাচ্ছি, ভয় পাচ্ছি। এবং কোথাও কিন্তু সরকারি তরফে বলা হয়নি ভাই চলে যাও, তারা কিন্তু চলে যাচ্ছে। এবং যদি যেদিন সরকারি তরফে বলা হবে ভাই আর থাকা যাবে না, কি ঘটতে পারে সেটা বোঝা যাচ্ছে। 2001-এর সেন্সাস, 2001-এর ভারত সরকারের সেন্সাস বলল যে 31 লক্ষ মানুষ জানিয়েছে তাদের লাস্ট রেসিডেন্স ছিল বাংলাদেশ। 31 লক্ষ। 31 লক্ষ মানুষকে আমাদের এই দিনের পর দিন রেশন জোগাতে বা তাদেরকে নানানভাবে সাহায্য করতে যে কী টাকা খরচা হয়েছে, সেই টাকাটা দেশের মানুষ তো বঞ্চিত হয়েছে। এটা তো 2001-এর সেন্সাস। সেন্সাসে সবাই সব খবর দেয় না। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পার্লামেন্টে বলছে যে 2 কোটি বাংলাদেশি আছে, কিন্তু কোনো এক্স্যাক্ট তথ্য নানান সোর্স থেকে নানানভাবে বলছে। ঠিক দাদা, পাশাপাশি এটাও বলতে হবে যে কেন্দ্রীয় সরকার নির্ধারিত সময় জনগণনাটা তো করালো না। হ্যাঁ, সেও তো বিচিত্র। এই যদি ছবি হয়, আমি তো 10 বছর অন্তর করাবো। নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের যাবতীয় দোষ রয়েছে। বর্ডার নিয়ন্ত্রণ বিএসএফ করে। ব্যুরো অফ ইমিগ্রেশন বলে একটা দপ্তর আছে, যারা বর্ডার টপকে আসছে বা যাচ্ছে লিগালি, ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে তারা তথ্যগুলো জোগাড় করে। এখন কেন ব্যুরো অফ ইমিগ্রেশনকে পাঠানো হয়নি নানান জায়গায় যে কারা এসেছে তাদের একটা সমীক্ষা করুক, কিছু করা হয়নি। সেন্সাস আমরা সত্যি কথা 2021-এর সেন্সাস আমাদের হওয়া ছিল, আমরা করতে পারিনি। বাংলাদেশ করে দিয়েছে, অনেক দেশ করে দিয়েছে, আমরা করিনি। তো তবু একটা কিন্তু এই সেন্সাস সম্বন্ধে একটা ধারণা করা যায়, যেহেতু ভাইটাল রেজিস্ট্রেশন, বার্থ ডেট, এগুলো আমাদের স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে, সেখান থেকে আমরা অ্যাডজাস্ট করে একটা অনুসন্ধানে আসতে পারি। কিন্তু মাইগ্রেশনের ব্যাপারে কিন্তু সঠিক তথ্য যেহেতু নেই, একেবারে এক্স্যাক্ট তথ্য দেওয়া মুশকিলটা হচ্ছে কি এই রাজনৈতিক দল বহুদিন থেকে, আপনি যদি দেখেন, সেই আমার মনে পড়ছে যে 1931-এর সেন্সাস নিয়ে কাজ করার কিছু অভিজ্ঞতা ছিল একটা সময়। আমরা দেখেছিলাম যে
ইভেন আসামে সেন্সাস লিখছে যেখানেই জমি পাওয়া গেছে সেখানেই বাংলাদেশ পাকিস্তান থেকে লোক ঢোকানো হয়েছে। তারা ঢুকিয়েছেন রাজনৈতিক নেতৃত্ব। আপনি যেটা বললেন যে এর ইতিহাস আজকে নয়, এর ইতিহাস বহু দিনের। পশ্চিমবঙ্গেও নানান সব জায়গায় মানুষ ঢোকানো হয়েছে ভোটের নিরিখে। এই ভোটের জন্যই দেখা যাচ্ছে যে কিছু রাজনৈতিক নেতা নিজের স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য দেশকে জলাঞ্জলি দিয়েছে। খেয়াল রাখতে হবে যে এই রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে জেন জি ইয়ং জেনারেশন চারিদিকে উত্তপ্ত হয়ে উঠেছে। আমি জানি না বাংলায় কোন দিন সেটা আসবে কিনা জানি না, কিন্তু আসার কথা। তাই খেয়াল রাখতে হবে যে আমরা যদি মনে করি যে রাজনৈতিক ক্ষমতা আসে বলে আমি যা খুশি করব এবং যে কোনো উপায় বাইরে থেকে লোক ঢোকাবো, এই লোকগুলোকে যারা আপনাদের দেখাচ্ছেন, একজনের কথা শুনে পরিষ্কার বোঝা গেল সেই মিয়ানমার হয়ে এসেছে, অর্থাৎ সে একজন তো অন ক্যামেরা বললেন সেই রোহিঙ্গিয়া হওয়ার সম্ভাবনা বলছি, সে রোহিঙ্গিয়া হওয়ার সম্ভাবনা তাদের বেশি। যারা বলছেন নেই রোহিঙ্গিয়ারা, তো আমাদের সুপ্রিম কোর্টে পিটিশন করে বলছে 40,000 রোহিঙ্গিয়া ভারতে আছে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হোক। কিন্তু যারা অস্বীকার করছিলেন যে একজনও বাইরের লোক নেই, একজনকেও তারা রেশন কার্ড দেয়নি, এই যে যারা বলছেন আমি রেশন পাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, যারা রেকমেন্ড করেছিলেন তারা তো নিশ্চয়ই কোনো পোস্টে আছেন, তারা কাউন্সিলর আছেন। আমি অরূপকে দোষ দিচ্ছি না, অরূপ হয়তো কাজ করে না। কাউন্সিলর যারা আছেন বা এমএলএ যারা আমি পরে একান্তে জেনে নেবো ঠিক আছে, এমএলএ বা এমপি আছেন, তারা তো বা মনে যারা সরকারি পোস্টে আছেন তারা রেকমেন্ড করেছে। পশ্চিমবঙ্গ সরকার তো বলা উচিত, হ্যাঁ এক্ষুনি আমি ধরছি, কিন্তু তারা ভুলবেন না, কেননা তারা এইগুলো তো নস্যিমাত্র কয়েক বিলিয়ন লোক ঢুকেছে এবং তাদের ভোটটা আমি পেতে চাই। তাই এসআইআর হয়ে বাদ যাবে, আমি সেটা চাই না। এসআইআর অনেক ত্রুটি আছে, আমিও আমার নাম ঢোকাতে ভীষণ বিপদে পড়ে আছি, একদম ফ্যাক্ট। আমার মতো বহু মানুষ বিপদে পড়ে আছে। এসআইআর ত্রুটিপূর্ণ 100% স্বীকার করি, কিন্তু এসআইআরের মাধ্যমে এই ত্রুটিহীন যে চেষ্টা হচ্ছে ভোটার লিস্ট, সেটাকে কিন্তু আমাদের সাধুবাদ জানাতেই হবে। না হলে কিন্তু এই লোকগুলো আবার ঢুকবে এবং আমাদের চাকরি, আমাদের অন্ন সব কিছু ওরা শেষ করে। শুধু তাই নয়, ওদের ভোটেই জিতবে একটা হচ্ছে যে অবৈধ সরকার। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সেটা হলো যে এই যে একটা বিতর্কও চলছিল না, যে 2011 লাস্ট সেন্সাসের পরে যেভাবে পপুলেশন ডিকেট গ্রোথ আর ভোটার গ্রোথের মধ্যে মিল নেই, অর্থাৎ যে পরিমাণে জনসংখ্যা বাড়ার কথা তার থেকে মানে অনেকটা বেশি ভোটার বেড়েছে। এটা আপনার মনে থাকতে হবে, যুক্তিতর্কে জহর সরকারও খুব জোরালোভাবে প্রতিষ্ঠা করেছিলেন এবং অনেকেই মনে করেন যে যে মানে ভোটার যে হারে বেড়েছে তার থেকে অন্তত পক্ষে 1.5 কোটি বেশি আমাদের জনসংখ্যা যা ছিল তার থেকে 1.5 কোটি বেশি ভোটার। এইবার এই প্রশ্নটা আসছে যে 11 সালের পরে কি ধরনের মানে অনুপ্রবেশ ঘটেছে, সেটা কিন্তু ইন্ডিকেট করে। আজকে স্বরূপনগরের স্বরূপ কেবলমাত্র নানা দিক থেকে ধরা পড়েছে তা নয়, পপুলেশনের থেকে ভোটারের যে সংখ্যাটা অস্বাভাবিক বেড়েছে সেটাও কিন্তু বলা। ভারতে যেরকম সেন্সাস হয়নি, বাংলাদেশে কিন্তু সেন্সাস হয়েছে লাস্ট 2022-এ। বাংলাদেশে মুসলিম পার্সেন্ট কমেনি, তার মানে যে ইনফিল্ট্রেশনের কথা বলা হচ্ছে সেটা ইনভেরিয়েবলি মতুয়া বেল্টের ইনফিল্ট্রেশন, যার ডাইরেক্ট বেনিফিশিয়ারি ছিল বিজেপি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এরা কি করছে, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করছে, যেটা সরাসরি সংবিধানের বিরোধিতা। কিন্তু মহা মুশকিলের কথা, সংবিধানে তো আমি এই বিষয়ে তৃণমূল এবং বিজেপি কারোর সঙ্গেই একমত নই। তার কারণ আপনারা জানেন আমাদের অবস্থান খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক যে অবস্থা রাজ্যগুলোর এবং দেশের, তাতে অন্য দেশ থেকে হাজার হাজার মানুষের চাপ নেওয়ার ক্ষমতা আমাদের নেই। তার কারণ হচ্ছে তাহলে ভারতীয় নাগরিকরা অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে যাবে। আমি ঠিক, হ্যাঁ বলো। আপনি ঠিক বলছেন যে বাড়তি চাপ নেওয়ার অবস্থায় নেই, কিন্তু এক্সচেঞ্জ অফার আপনি নিতেই পারেন। যত যাচ্ছে তত যদি আপনি সহ্য করতে পারেন। যারা আজ অব্দি বলেছিল অনুপ্রবেশকারী একটাও নেই, রোহিঙ্গা কেমন দেখতে হয়, পৃথিবীতে কত রোহিঙ্গা আছে, তুমি শুধু আমাকে বলেছেন তার থেকে বেশি রোহিঙ্গা এখানে আছে। তুমি শুধু আমায় বলে দাও যে এই এক্সচেঞ্জ নিয়ে কবে আলোচনাটা হয়েছে। আমি বলছি, আমি জানতে চাই, আমি তো কোনোদিন শুনিনি যে দুটো রাষ্ট্রের মধ্যে এক্সচেঞ্জ অফারটা কবে আলোচনা হলো। অফারটা বললাম কি বোঝালাম, যে যারা আমি বুঝতে পেরেছি কি বুঝিয়েছো, কিন্তু আলোচনাটা হয়েছে কোথায়। না না, আমি বলছি হিন্দু যদি আসে
বা যদি বুদ্ধিস্ট আসে, যদি খ্রিস্টান আসে, এটা তো মোদির আইন নয়, এটা তো নেহেরুজির আমলের আইন। কিন্তু এসব যাই হোক সব বাদ দিয়ে নিজে এক্সচেঞ্জ অফার বিজেপিতে গেছে, তো ও নিজে এক্সচেঞ্জ অফারে বিজেপিতে গেছে, ওই জন্য এক্সচেঞ্জ অফার সবচেয়ে একটা সিগনিফিকেন্ট জিনিস কি জানেন তো, জাহাজ যখন ডোবে না ইঁদুররা সবার আগে পালায়। স্বরূপনগরে সেটা দেখা যায়। তোমাদের ওই জন্য ইতিহাসে ফেরত যাই। আমি একটু আগে বলছিলাম যে ইতিহাসটা বহুদিনের, এবার ইতিহাস থেকে তো শিক্ষা নেওয়ার কথা। ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? সব থেকে বড় প্রশ্ন এটাই। আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্য নির্বাচন কমিশনারকে 3 পাতার চিঠি লিখেছে। সবে আমি ভাইরাল ফিভার থেকে উঠেছি, যার ফলে 3 পাতা পড়ার একটু ফাঁকিবাজি করছি, না পড়ে একটা বিস্তারিত প্রতিবেদন আপনাদের দেখাবো যে এই চিঠিতে ঠিক কী লেখা আছে এবং তার প্রতিক্রিয়া সমেত। তারপর বিএলওদের কথায় আসবো। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। দিন দশেক আগেই এই মন্তব্য শোনা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, আর এবার এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন। তো ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো এটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে, এটা পলিসি ডিসিশন মধ্যে সিও নেই। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কাজের চাপে একাধিক বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে। কাজের চাপে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ তুলেছে তাদের পরিবার। এই আবহে মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া 3 পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি কারণ এসআইআরকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। ট্রেনিংয়ে বড়সড় ত্রুটি রয়েছে, বাধ্যতামূলক নথি নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। এই প্রবল কাজের চাপের মধ্যে বিএলওরা যেভাবে দায়িত্ব পালন করছেন আমি তার প্রশংসা করছি। বিএলওরা সীমার ঊর্ধ্বে উঠে কাজ করছেন। গতকাল জলপাইগুড়ির মালবাজারে একজন বিএলওর দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী এসআইআর সংক্রান্ত চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসআইআর স্থগিত করার কথা বলে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন, সেই দিনই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশনকে দেওয়া চিঠির প্রেক্ষিতে তিনি লিখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর চলাকালীন গঠনমূলক পরামর্শ দেওয়ার বদলে হিসেব কষে নির্বাচন কমিশনকে ছোট করার চেষ্টা করছেন, নির্বাচনী আধিকারিকদের মধ্যে বিবাদের জায়গা তৈরি করছেন এবং ভোটে ফায়দা তুলতে তৃণমূল কংগ্রেসের বহু বছরের ভোট ব্যাংক অযোগ্য ও অবৈধদের রক্ষা করার চেষ্টা করছেন। বর্তমান এসআইআর এর গুরুত্ব নিয়ে বাড়িয়ে বলার কোনো জায়গাই নেই। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, আমি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিশদে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চিঠির পর্দাফাঁস করেছি। তার চিঠি বৈধ ভোটার বা বিএলওদের বাঁচানোর জন্য নয়। তিনি আতঙ্কে এই চিঠি লিখেছেন, লক্ষ লক্ষ ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রক্ষা করতে, যাদের নাম তৃণমূল নেতারা তালিকায় ঢুকিয়েছিলেন রেগিং করতে। মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে যে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী ছাড়া তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, আর সেই কারণে মানুষের মৃত্যুকে ঢাল করে এখন তিনি এসআইআর আটকানোর চেষ্টা করছে। মৃত্যুর মিছিল চলছে, যে বিষয়টায় নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। সাধারণ নাগরিকও আত্মহত্যা করছে, বিএলওরাও মৃত্যুর মুখে পড়ছেন। একটা অল্প সময়ের উপর রাজনৈতিক প্রভাবে চাপিয়ে দিয়ে অদূরদর্শী হঠকারী সিদ্ধান্ত হয়েছে, তা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বলবেন না? বিহারে এসআইআর হয়েছে, বিধানসভা ভোটও হয়ে গেছে, ফল বেরিয়েছে। বৃহস্পতিবার নতুন সরকার শপথ নিয়ে নিয়েছে। অন্যান্য রাজ্যেও এসআইআর চলছে। এই আবহে মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে এসআইআর স্থগিত রাখার অনুরোধের কি জবাব দেয় জাতীয় নির্বাচন কমিশন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সুমন খরাই, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সবে বললাম গলার অবস্থা খুব খারাপ, যার ফলে 3 পাতার চিঠি পড়তে পারবো না। শুভেন্দু অধিকারী এর মধ্যে 4 পাতার একটা চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। আমি দ্রুত একবার দেখাবো যে এতবার নেতা নেত্রীরা সবাই বিএলওদের কথা বলছেন। আসলে এই রাজ্যে 2 জন বিএলওর মৃত্যু হয়েছে, ব্রেন স্ট্রোকে একজন, আরেকজনের গুরুতর অবস্থা, এখন শুনছি হাসপাতালে ভর্তি। কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরল আর রাজস্থানেও 3 জন বিএলওর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজনৈতিক চাপানুতত্ত্ব শুরু হয়েছে। ঘটনাগুলো এইবার আপনাদের সামনে রাখবো এবং তারপর একেবারে খোদ বিএলওরাই বলবেন তাদের কথা। প্রথমে প্রতিবেদন। প্রথমে পূর্ব বর্ধমানের মেমারি, আর তার 10 দিনের মাথায় জলপাইগুড়ির মালবাজার।
এসআইআরের কাজের চাপে 2 বিএলওর মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। वो बीएलओ का काम कर रहा था, नेश में क्या बोलता है, वो फॉर्म भरने गया था, वो बोल रहा था पहले भी इतना काम बीएलओ का काम का हेडेक हो जा रहा है, हम बहुत मुश्किल लग रहा है, रीजन दे देगा बोल रहा था। रीजन भी देने गया था जॉइंट वीडियो के पास। जब नींद से उठ गया तो यहाँ पे आया तो यहाँ पे था नहीं, वहाँ पे दरवाज़ा खुला था, उधर में जाके देखा है ये सुसाइड कर दिया है। চাপটা ভিডিও থেকেই আসছিল। কি করছেন এখনো পর্যন্ত 80% হয়নি, 80% বিলি করা হয়নি। পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে। ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে, এটা আমার ধারণা। এরই মধ্যে এসআইআরের চাপে একাধিক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ উঠছে। হুগলির কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শুধু পশ্চিমবঙ্গেই নয়, এবার বিজেপি শাসিত রাজস্থানেও এসআইআরের কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল। 2 জন বিএলওর পরিবারের তরফে একই অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে একজন হলেন সাওয়াই মাধোপুরের শিক্ষক 34 বছরের হরিওম বাইরওয়া। অতিরিক্ত কাজের চাপে তার স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। তাদের দাবি, বুধবার সকালে প্রশাসনের এক আধিকারিকের ফোন এসেছিল তার কাছে। তার মিনিট 10 পরে স্ট্রোক হয়ে মৃত্যু হয় তার। मेरे भाई जो कि हरिओम बैरवा अध्यापक है, इन्हें बीएलओ चार्ज दे रखा है। तहसीलदार का दबाव है, सुबह 7 बजे निकलते हैं, रात को 12-1 बजे तक आते हैं, 2 बजे काम करते हैं, फिर 3 बजे उठा देते हैं। फिर बिल्कुल सरकार ने दबाव बना रखा है, तहसीलदार का दबाव था, बीएलओ पे सब पे दबाव बना रखा है। এর আগে এই রাজস্থানের জয়পুরে এসআইআরের কাজের চাপে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক বিএলওর আত্মহত্যার অভিযোগ তুলেছিল পরিবার। অন্যদিকে বাম শাসিত কেরলেও এসআইআরের কাজের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বছর 44-এর অনিশ জর্জ কেরালার পায়ান্নুরের একটি স্কুলে পিয়নের কাজ করতেন। গত সপ্তাহে উত্তর কেরালায় বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। প্রতিবাদে কেরালা জুড়ে প্রতিবাদে সামিল হন বিএলওরা। কেরালা এসছে, রাজস্থানে এসছে এবং আরো ইন্টারেস্টিংলি কেরালায় যে সিপিএম এর সরকার এই বিএলওদের উপর এই ঘটনার নিন্দা করছে, এখানকার সিপিএম এর ভার্সন আবার আলাদা। এখানকার সিপিএম আর বিজেপি ওই রাম আর বামের যে যুগলবন্দি, এর বাইরে বেরোতে পারছে না। কেরালায় বিএলওদের উপর এই ঘটনা খুব খারাপ, আর পশ্চিমবঙ্গ হলো তৃণমূল চায় না। এই যে রাজনৈতিক হিপোক্রেসি, এই জন্যই বামের আজকে শূন্য। বিজেপির কথা ছেড়ে দিন, বিজেপি নিজে ভোটে যেটা একটা ঘটনা এবং তার মৃত্যু হয়েছে, অত্যন্ত মর্মান্তিক। রাজস্থানে যেটা হয়েছে, রাজস্থান সরকার সেটা খতিয়ে দেখবে, কিন্তু এমন তো কোনো লিখিত পরিত কন্ট্রাক্ট হয়নি যে আপনি যদি বিএলও হন তাহলে আপনার শারীরিক অসুস্থতা হবে না। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, আমরা দেখছি বারবার এই ঘটনাগুলো ঘটছে, এটা কমপ্লিটলি বিএলওর উপর প্রেশার দিয়ে দেওয়া হয়েছে এবং কমপ্লিটলি নিজস্ব এজেন্ডা দেখে মমতা ব্যানার্জি এটা করছে। এরই মধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ডিউটি চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলছি বিএলওরা সাঁড়াশি চাপে। একদিকে রাজনৈতিক দলগুলোর হুমকি থেকে শুরু, তারপর চাপ। অন্যদিকে নির্বাচন কমিশনের চূড়ান্ত অব্যবস্থা, অস্বচ্ছতা এবং তুগলকি মনোভাব। প্রথমে বলা হয়েছিল যে একজন বিএলওকে শুধুমাত্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন এবং সেই ফর্ম পূরণ হওয়ার পর তার কালেকশনটুকু করতে হবে। 4 নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হলো। তারপর হঠাৎই নির্বাচন কমিশন ভোটারদের যাবতীয় তথ্য অ্যাপে তোলার দায়িত্বটাও বিএলওদের ওপর চাপিয়ে দিল, তাও পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া, কার্যত কোনো প্রশিক্ষণ ছাড়া। যে কাজটা এই আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে অন্তত 1000 জন পেশাদার ডেটা এন্ট্রি অপারেটর করেছেন, সেই একই কাজ পশ্চিমবঙ্গে করছেন বিএলওরা। এখন আবার বিএলও অ্যাপ নিয়েও প্রতিদিন হাজারো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। অ্যাপ চলছে না, সকালের দিকে অ্যাপ এত স্লো থাকছে যে কার্যত ডেটা এন্ট্রি করা যাচ্ছে না। এবার এই গোটা বিষয়টা শুনবো, কোথায় কোথায় কোন কোন পদক্ষেপে তাদের সমস্যা হচ্ছে, তাদেরই একজনের মুখে। স্বপন মণ্ডল। স্বপনদা, সবাইকে শুভ সন্ধ্যা। যারা প্যানেলিস্ট আছেন এবং অ্যাঙ্কার সুমনবাবু, আপনাকেও শুভ সন্ধ্যা জানাই এবং এবিপি আনন্দের দর্শকদের। আজকে এই যে বিএলওদের সমস্যাটা নিয়ে আলোচনার জন্য উঠেছে, এই জন্য এবিপি আনন্দকে ধন্যবাদ জানাই। কারণ আমরা যারা বিএলও ঐক্যমঞ্চের সঙ্গে যুক্ত আছি এবং এসআইআরের কাজটা করছি, আমরা বুঝতে পারছি যে বাস্তবিক পরিস্থিতিতে কী ঘটনাটা ঘটছে। আমরা সবাই জানি যে চাপ তো আছেই এবং সেই চাপটা দু তরফ থেকেই আসছে। একটা হচ্ছে সরকারের তরফ থেকে চাপ। আপনারা সবাই জানেন যে যখন এসআইআরটা ঘোষণা হবে বলে মোটামুটি একটা ডেট তখনও ফিক্সড হয়নি আর কি, তার আগে থেকেই
একটা প্রশাসনিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন যে এসআইআর চলাকালীন বা এসআইআরের আগে আপনারা আমাদের রাজ্যের সরকারি কর্মচারী এবং এসআইআরটা শেষ হয়ে গেলেও আপনারা আমাদের রাজ্যের সরকারি কর্মচারী থাকবেন। একটা ভোটারের নাম যদি বাদ যায় তাহলে কিন্তু আমরা সেটা মেনে নেব না। মানে এইটা একটা পরোক্ষে বলা গেলেও মানে এটাকে আমরা অন্যভাবে যদি এর বিশ্লেষণ করি আর কি, পরোক্ষ চাপ না বলে গেলে এটাকে প্রত্যক্ষ চাপ বলা যায়। প্রশ্নটা হচ্ছে দেখুন, একটা বিষয়টা হচ্ছে যে এসআইআর এর কাজটাকে আমরা তো বিএলও ঐক্যমঞ্চ এবং ভোটকর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্রথম থেকেই সমর্থন করেছি যে এসআইআর করা প্রয়োজন আছে আমাদের রাজ্যে, এবং আমরা যারা বিএলও বা ভোটকর্মী হিসাবে কাজ করছি তারা প্রত্যেকে এতে সহযোগিতা করব, এটা আমরা প্রথম থেকেই বলেছিলাম। আমরা চাইছিলাম যে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা আমাদের রাজ্যে তৈরি হোক, একদম যেখানে কোনো ভুতুড়ে ভোটার, কোনো মৃত ভোটার বা কোনো ট্রিপ্লিকেট ভোটার থাকবে না, এরকম একটা ভোটার লিস্ট আমরা চাইছিলাম। কিন্তু বিষয়টা আমরা যখন দেখলাম যে সরকার পক্ষ থেকে একটা বড় রকমের চাপ আসছে, তারপরে দেখলাম মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে তার দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলতে শুরু করলেন। কেউ কেউ বললেন যে বিএলওদের গাছে বেঁধে রাখতে হবে, কেউ কেউ বললেন যে বিএলওদের নজরে রাখবেন, আপনারা কিন্তু কেউ মানে চোখের বাইরে করবেন না, এইসব কথাবার্তা এলো। তার সাথে সাথে দেখবেন যে প্রধান যে বিরোধী দল আমাদের রাজ্যে, তাদের নেতারাও কিন্তু বারবার করে বিহারের উদাহরণ তুলতে থাকলেন। সেখানে কতজনকে সাসপেন্ড করা হয়েছে, কতজনকে জেলে ভরা হয়েছে, কতজনের বিরুদ্ধে শোকজ হয়েছে, এইসব ধরনের উদাহরণ। এটাতে একটা মানসিক চাপ বিএলওদের উপর তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কারণ নেই। ইতিমধ্যে 2 জন মারা গেছেন, আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। যারা মারা গেছেন তাদের বিএলওদের অবস্থা সুন্দরবনের মানুষের মতো, ডাঙায় বাঘ আর জলে কুমির। আমরা কিন্তু আমি বলছি বিএলও হিসেবে কাজ করতে গিয়ে এই মুহূর্তে আর কি ফেস করতে হচ্ছে সেটা আমি বলছি যে ঠিক এর পরের ধাপে আমি বলছি যে আমরা হচ্ছে চতুর্মুখী চাপের মধ্যে আছি। এটা তো গেল রাজনৈতিক চাপ, এটাকে আমরা প্রাইমারি প্রেসার বলছি। সেকেন্ডারি প্রেসার যেটা আসছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছ থেকে, যেটা আপনি একবারে রাইটলি উল্লেখ করেছেন যে প্রথম যখন ট্রেনিং হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল শুধুমাত্র ফর্ম ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশন। সেখানে কিন্তু একবারও বলা হয়নি যে তথ্যগুলো সব আপলোড করতে হবে, এবং একটা ট্রেনিংও সেটা নিয়ে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এবং সবচেয়ে অসুবিধার জায়গাটা যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন প্রত্যেক দিন নতুন নির্দেশ দিচ্ছে। প্রতিদিন সন্ধ্যেবেলা একবার করে ভার্চুয়াল মিটিং হচ্ছে, আজকে আমরা এই সিদ্ধান্তটা নিলাম, তারপরের দিন আবার ভার্চুয়াল মিটিং হচ্ছে, আমরা এই সিদ্ধান্তটা নিলাম। এতে না মানে বিএলওরা পাজলড হয়ে যাচ্ছেন যে কি করব আমরা। আর সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা গত শনিবার ডেপুটেশন দিতে গেছিলাম সিওর কাছে, আমরা বসেই ওখানে বলেছিলাম, উনি আমাদের সামনে আইটি টিমকে ডেকে পাঠালেন যে আমরা সামনে থেকেই সমাধান করে দিচ্ছি আপনাদের সামনে বসিয়ে। আমরা বলেছিলাম যে সার্ভারটা, যে সার্ভারে কাজ হচ্ছে বিএলও অ্যাপ যার সঙ্গে কানেক্টেড, সেটা একবারে চলছে না, প্রচণ্ড স্লো। একজনের তথ্য আপলোড করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগছে। আজকে আমি রিপোর্ট নিয়ে দেখলাম যে গতকাল বিকেলবেলার খবর, আপনি যেটা বলছিলেন সকালে তাও সার্ভারটা কিছুটা ফাস্ট থাকছে, কিন্তু সবচেয়ে বেশি যে সময়টা কাজের সময়, যে সারাদিন ফর্ম টর্ম কালেকশন করে যখন বিকেলবেলা কাজ করতে বসবেন বা সন্ধ্যেবেলা, সেই সময় পুরোটাই প্রায় হ্যাং করে যাচ্ছে। আমাকে একজন বিএলও আজকে রিপোর্ট করলেন, এই কলকাতার মধ্যে, আমি কলকাতায় তো নেটওয়ার্ক ভালো থাকে লোকে বলে, গ্রামাঞ্চলের কথা আমি গ্রাম ধরছি না, গ্রামের মানে শহরে যদি এই হয় ভাবুন গ্রামের কি অবস্থা। কালকে একজন বিএলও আমাকে সন্ধ্যেবেলা রিপোর্ট করলেন যে দাদা আমি ফিরে এসে একটা তথ্য আপলোড করতে যাচ্ছিলাম ভোটারের, তাতে সময় লাগলো প্রায় 8 ঘন্টা। মানে একটা ভোটারের তথ্য যদি আপলোড করতে 8 ঘন্টা সময় যায়, তাহলে তারা টার্গেট দিয়েছে প্রত্যেকদিন 100 ভোটারের তথ্য আপলোড করতে হবে। এবং ভাবুন না 4 তারিখের মধ্যে প্রত্যেকে যার একজন বিএলও 800 থেকে 1200 লোকের ডেটা আপলোড করতে হবে, 1300 আছে না। ওনারা যেটা বলেছেন যে টার্গেটটা দিয়েছে 25 তারিখের মধ্যে, মানে এটা ওরা ভার্চুয়াল মিটিং এ বলেছে, লিখিত কোনো অর্ডার নেই। আচ্ছা 4ও নয়, মানে এগিয়ে 25 তারিখের কারণ আছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওনারা বলেছেন যে প্রত্যেকদিন 100 করে আপলোড করবে। তাহলে যদি কারো 1200 থাকে তাহলে 12 দিন টাইম লাগবে, 1300 থাকলে 13 দিন। শুরুটা হয়েছে 15 তারিখ থেকে, 15 তারিখ রাত থেকে। তাহলে মোটামুটি একটা টার্গেট ধরে নিচ্ছি যে 25 তারিখের মধ্যে ওটা কমপ্লিট করবে। তারপরে সময়টা যেটা রেখেছে সেটা মূলত ডেড ভোটারের জন্য, শিফটেড ভোটারের জন্য, আনট্রেসেবল ভোটার যারা আছে তাদের জন্য, বা ফেক ভোটার যদি থেকে থাকে তাদের জন্য, তাদেরটা আলাদা করে তারা দেখবে। এবং এই জন্য আপনি দেখুন যে ইলেকশন কমিশন থেকে একটা নির্দেশও দিয়েছে যে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও চালু করেছে, তাদের জন্য একটা ইমেল আইডিও দিয়েছে যে আপনাদের যাদেরকে খুঁজে পাওয়া গেল না তারা যদি সরাসরি ইলেকশন কমিশনে যোগাযোগ করেন তাহলে আমরা এনুমারেশন ফর্মটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে দেখুন, আমাদের এই যে চাপ এবং মৃত্যু এই কথাটা যখন এলো, আমি প্রাসঙ্গিকভাবে বলি যে আরেকটা ইলেকশনের সময় আপনি জানেন যে রাজকুমার রায় আমাদের রাজ্যের
যে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তাকে কিন্তু বুথ থেকে তুলে নিয়ে এসে খুন করা হয়েছে। একদম আমরা সেই সময় প্রচণ্ডভাবে আন্দোলন করেছিলাম যে এই যে সন্ত্রাস ভোটকর্মীদের উপরে কিভাবে চাপ দেওয়া হয়। আমি মানে অবাক হয়ে যাচ্ছি একটা কথা বলতে, আপনাদের হয়তো অনেকেই জানেন না যে আমাদের রাজ্য একমাত্র ব্যতিক্রমী রাজ্য যেখানে নির্বাচনের আগের দিন নির্বাচন হয়ে যায়। এই যে 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হলো, আমি এই কলকাতার লাগোয়া কয়েকটা জেলার কথা বলতে পারি যেখানে তার আগের দিন রাতের বেলা 12টার সময় নির্বাচন হয়ে গেছে। আমরা প্রিজাইডিং অফিসারদের যে মানে ভোটকর্মী ঐক্য মঞ্চ আমরা হেল্পলাইন খুলেছিলাম এবং হেল্পলাইনে রাত 12টার পরে ফোন এলো যে দাদা আমাদের ভোট হয়ে গেল। আমি বললাম তো ভোট তো আগামীকাল। বলছে না, পুরো ব্যালট ফ্যালট আমাদের কাছ থেকে সাইন করে নিয়ে ছাপ্পা মেরে পুরো ব্যালট বক্সের মধ্যে ঢুকিয়ে সিল করিয়ে দিয়েছে। বললো যে আপনারা থাকুন, কালকে সারাদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সন্ধ্যেবেলা আপনারা ফিরে গিয়ে রিপোর্ট করে দেবেন। এই পরিস্থিতি মানে এই পরিস্থিতি না, আমি বিএলও রক্ষা মঞ্চ থেকে স্বপনবাবুর বক্তৃতা শুনতে শুনতে আমি চেয়ার থেকেই পড়ে যাচ্ছিলাম। স্বপনবাবু গিয়ে আমাকে বলতে দিন, আপনি তৃণমূলের আজকে স্বপনবাবু এখানে এসে বললেন যে এসআইআর এর প্রয়োজনীয়তা রয়েছে। স্বপনবাবু যে সংগঠন করেন তার সেন্ট্রাল কমিটি আর পলিট ব্যুরো বলছে এসআইআর ইজ এ ভেইলড অ্যাটেম্প্ট টু ইমপ্লিমেন্ট এনআরসি থ্রু ব্যাকডোর। প্রথম কথা, আমি স্বপনবাবু বিএলওদের কথা বলছি, এক্স্যাক্টলি স্বপনবাবু তো একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি জানতে চাই কোন স্বপনবাবুটা ঠিক, এই স্বপনবাবু ঠিক সেন্ট্রাল কমিটি রিপ্রেজেন্টেটিভ। দ্বিতীয়ত স্বপনবাবু এখানে বললেন যে বিএলওদের নাকি গাছে বেঁধে রাখার কথা বলেছে। কে বলেছে? স্বপনবাবু কোন নেতা বলেছে? আমি তো দেখলাম শুভেন্দু অধিকারী বলেছে জেলা পাঠানো হবে। একবার তো বেরোলো না শুভেন্দু অধিকারীর নাম। ফুটকি জুড়ে চেয়ারে গিয়ে বসবেন, রান হবে, চেয়ারে বসবেন আর রান হবে। আপনার সেন্ট্রাল কমিটি কি বলেছে? আমি বলছি আপনি কি বলেছেন? আপনি কি বলছেন? সেন্ট্রাল কমিটি ঠিক, পলিট ব্যুরো ঠিক। আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি স্বপন মণ্ডল এখানে এসে যদি তার বিএলওর পরিচয় ছেড়ে রাজনৈতিক পরিচয়, পলিট ব্যুরো কি বলেছে, সেন্ট্রাল কমিটি গিয়ে বলেছে বলতেন, তাহলে ওনাকে আমি 3 মিনিট কেন 30 সেকেন্ডও বলতে দিতাম না। ওনার কাছ থেকে বিএলও হিসেবে জানতে চাইছিলাম কি সমস্যা। দুটো আলাদা পরিচয়। ওর টিকিটটা কনফার্ম করার জন্য যতটা বলা দরকার তুমি ভাই আগে নিজের টিকিট। ঠিক আছে, আমি এবার বলছি। তো আমায় তাহলে অমর্ত্য সেনের থিওরি বলতে হয় যে অরূপ চক্রবর্তী দক্ষিণ কলকাতার বাসিন্দা, অরূপ চক্রবর্তী আরো বৃহত্তরভাবে কলকাতার বাসিন্দা, আরেকটু বড় করে দিলে পশ্চিমবঙ্গবাসী, আরো বড় করে দিই ভারতীয়। তো এই চারটে পরিচয় তো তোমার, পরিচয় তোমার। তো ওনার রাজনৈতিক পরিচয় নিয়ে আমি বদার নই। আমি 30 সেকেন্ডও বলতে দিতাম না উনি যদি ওনার মানে কোন দলের পলিট ব্যুরো আর সেন্ট্রাল কমিটির স্পোকসপারসন হিসেবে বলতেন। হ্যাঁ, আমি আপনাকে বলি যে উনি যেটা বলছিলেন যে বিএলওরা পাজেল, শুধু বিএলওরা কেন পাজেল বলছেন উনি? এই যে অরূপদারাও পাজেল। একদিন বলছে নো এসআইআর, প্রাণ দিয়ে দেবো, পরের দিন বলছে আবার এসআইআর এ সহযোগিতা করবো, বিএলএ 2 হয়ে বাড়ি বাড়ি যেতে হবে, মিছিল টিছিল করে যেতে হবে, আবার আজকে থেকে ওদের বলতে হবে স্টপ এসআইআর এর পক্ষে। এরা সবাই পাজেল। আমি বলছি এই যে উনি বললেন না যে আগের রাতে ভোট হয়ে গেছে, এটা কিন্তু একটা পুরনো প্রবাদকে ওরা ফলো করে। আমরা একটা খুব পুরনো প্রবাদ আছে যে কাল কা কাম আজ করো আর আজ কা কাম আবি। ইলেকশন কমিশন এখানে নেই, আমি ইলেকশন কমিশনের একটা বক্তব্য রাখতে চাই। সেটা হলো যে ইলেকশন কমিশন কিন্তু বারবার বলেছে যে এক দীর্ঘ সময় ধরে রাজ্য সরকারের সাথে তারা এনগেজমেন্টে ছিল যে 1000 যাতে মানে ইয়ে পায় ডাটা অপারেটর, তারা কিন্তু ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কার করে দুটো জায়গায় সমস্যাটা বলছে আমরা রাজ্য সরকারকে অনুরোধ করা সত্ত্বেও আমরা ডাটা এন্ট্রি অপারেটর পাইনি। খ হলো যে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে সরকারি কর্মচারীর সংখ্যা এতটাই কমে গেছে বা শিক্ষকের সংখ্যা এতটাই কমে গেছে যে সাবস্টিটিউট দিতে পারছি না। সুমন, যে নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ হয় সেখানে নির্বাচন কমিশন কেন স্টাফ রিক্রুট করবে না? আমি দুটো বলবো। এক হচ্ছে নির্বাচন, দুটো ইফস এন্ড বাটস আছে। স্বপন বাবু আপনি বলুন আপনি একমত কিনা। এক হচ্ছে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে নির্বাচন কমিশনের 10 কোটি টাকা খরচ হওয়ার কথা নয়। তাহলে এইখান থেকে লোকালি সেই ডেটা এন্ট্রি অপারেটরদের একেবারে নিয়োগ করা যেত। এক। দুই হচ্ছে সরকার যদি রাজ্য সরকার মানে আমি বলছি না এক সেকেন্ড আছে, আরো কথা আছে। সেটা হচ্ছে নির্বাচন কমিশন কেন স্বচ্ছতার সঙ্গে, আমি ধরে নিচ্ছি রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর 1000 চাওয়া হয়েছিল দেয়নি, সেইটা স্বচ্ছতার সঙ্গে কেন সামনে আনেনি? এটা তো বিশ্বনাথ চক্রবর্তীকে গোপনে বলার কথা নয়। আমি বলছি কোন কোর্টে আপনি গেছিলেন যে রাজ্য সরকার আপনাকে অসহযোগিতা করছে? এটা যদি সত্যি
সত্যি হয় তো সরাসরি অসহযোগিতা, সেটা কোথা থেকে আমি জানতে পারবো? কেন আমি মানে নির্বাচন কমিশনের ভার্সন এটা নিয়ে পাবো না, যেটার জন্য এতজন বিএলওকে কার্যত গিলোটিনে মাথা দিতে হচ্ছে? একদম তাই। আমরা যখন দেখুন, আমরা নির্বাচন কমিশনের কাছে যখন ডেপুটেশন দিতে গেছিলাম তখন স্পষ্টভাবে বলেছিলাম যে বিএলওদের যারা আক্রমণ করছেন প্রকাশ্য জনসভাতে দাঁড়িয়ে, তাদের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিন আপনারা। তাহলে একটা ইনস্ট্যান্স যদি তৈরি করেন তাহলে দেখবেন এমনিতেই রাজনৈতিক নেতারা চুপ করে যাবে, এসআইআরটা ঠিকঠাক হবে। কিন্তু যে সুপ্রিম কোর্ট বারবার এসআইআরকে সমর্থন করেছে, আমার প্রয়োজন হলে আমি এসআইআর এই ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে যাব, গিয়ে পরিষ্কার সুপ্রিম কোর্টকে জানাবো যে আমার 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর ছাড়া এই প্রক্রিয়া স্লো হয়ে যাবে অথবা এই প্রক্রিয়া চলবে না, এবার কোর্ট আমায় পথ দেখা। সেটা কি করেছে নির্বাচন কমিশন? আমার উত্তর হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন করেননি। না, ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে এটা করবে, এরা বলেছিল যে একটা সরকারকে আমরা চিঠি দিয়েছি, এই কথাটা শুধু বলেছেন, কিন্তু তার আনসার কিন্তু সরকারের কাছ থেকে পায়নি। 1 2 নম্বর ব্যাপার দেখুন, একটা যে এসআইআর নিয়ে এত বিরোধিতা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আমি নিরপেক্ষভাবেই বলছি, এই যে এসআইআর কাজে না এত টাকা পয়সা খরচা হচ্ছে, আমি প্রশ্ন করেছিলাম এই টাকা কোথা থেকে আসছে, নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি, তারা বলে তো স্টেট ফান্ড করছে, স্টেট টাকা দিচ্ছে। তাহলে আপনি টাকা দিচ্ছেন, আপনি কর্মী দিচ্ছেন, আপনি গাড়ি দিচ্ছেন, সমস্ত কিছু সেট আপ আপনি দিয়ে দিচ্ছেন, 50,000 বিএলএকে আপনি নিযুক্ত করেছেন এসআইআর যাতে কমপ্লিট হয়, আর আপনি বিরোধিতা করছেন। এটা আমি রাজনীতির বাইরে গিয়ে আমি বলছি, আমি নিরপেক্ষভাবে বলছি। এসআইআর এর বিরোধিতা কেউ করার কথা বলেছে, বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার এখানে বারবার এসআইআর বিরোধিতা করেনি, বারবার বলা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা বৈধ ভোটারের নাম বাদ দেওয়া, এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এসআইআর প্রসেসের বিরোধিতা প্রসেসের বিরোধিতা তৃণমূলের তরফে পরিষ্কার বলা হয়েছিল যে এই সময়ের মধ্যে এসআইআর হবে না, সেই জন্য সরাসরি বিরোধিতার কথা বলা হয়েছিল। পাশাপাশি এইটাও আমি অরূপের সমর্থনে বলবো যে তৃণমূল কংগ্রেস না এতগুলো বিরোধিতা সত্ত্বেও যে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত ছিল যে সাধারণ মানুষ যখন বিভ্রান্ত তখন তাদের বোঝানোর জন্য এই বুথ অফিস ইত্যাদি এই অফিসগুলো খোলা তো তৃণমূলের ভালো কাজ না, এই বামপন্থীরাও করেছে, 2-1টা জায়গায় সজলরাও করেছে, ভালো কাজকে তো ভালো বলতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি শ্রদ্ধা জানিয়েই বলছি যে দেখুন, আমার যতটুকু ধারণা, আমার ব্যক্তিগত অ্যানালিসিস আর কি, যে উনি ওপরে যে কথাটা বলছেন উনি কিন্তু মনে মনে খুব খুশি হয়েছেন, কারণ আমরা বারবার করে এই সোশ্যাল মিডিয়াতে না ওই 2005 সালের একটা ভিডিও আমরা দেখতে পাই, মানে দেখতে পাচ্ছি আর কি, যেটা বারবার করে এখন লোকে ভাইরাল করে দিচ্ছে। উনি বলছেন না সেটা এবিপি আনন্দকে দেয়া এখন এই অনুষ্ঠানেই দেখিয়ে দিতে পারি। আচ্ছা 2005 সালে স্বপনবাবু যেটা বলছেন এবিপি আনন্দকে দেয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় তখন ঠিক কি বলেছিলেন, পিসিআরকে বলবো ওটা ডাউনলোড করতে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, কোনো যুক্তিতর্কের কোনো অবসরই দেব না। কিন্তু এইখান থেকে এই 2 পক্ষের 3 পক্ষের অথবা 4 পক্ষের মাঝে পড়ে সত্যি সত্যি বিএলওদের কি অবস্থা আমাদের পরের প্রতিবেদনে সেটাই তুলে ধরেছি, দেখুন। ব্রেন স্ট্রোক, সেরিব্রাল অ্যাটাক, আচমকা অসুস্থ, প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ নথিপত্র ফেলে কান্নাকাটি করছেন বিএলওদের একাংশ। বিএলওরা বলছেন এসআইআর এর কাজ করতে গিয়ে এক এক সময় এক এক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকে এই মুহূর্তে কোনো একদম টোটালটাই নিশ্চুপ, একটা ফর্মও স্ক্যান হচ্ছে না। কালকে তো উনি বললেন এসডিও স্যার যে পার ডে 100 টাকা করে করতে হবে, আমি 100 200 করতে রাজি আছি, কিন্তু আমরা যদি সার্ভার পারমিট না করে তা আমি কীভাবে করবো? এটা তো হাতে কলমে করার নয় যে হ্যাঁ খাতায় লিখে দিলাম, তা তো হবে না। তাহলে আমরা তো নিরুপায়, আমরা নিজেরাই কিন্তু পাজেল হয়ে যাচ্ছি। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, তারপর পূরণ করা ফর্ম সংগ্রহ, শেষে ভোটারদের সেই তথ্য তুলতে হচ্ছে বিএলও অ্যাপে। কাজের চাপে ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে তাদের সিদ্ধান্ত বদলে যাচ্ছেন। তারপর যে অ্যাপটা রয়েছে, অ্যাপটার কিন্তু ভার্সন তো পাল্টাচ্ছেই, এবং অ্যাপের যে অপশনগুলো থাকে এগুলো কিন্তু কখনো থাকছে কখনো থাকছে না। আমি সারাদিনে কটা ফর্ম ফিল আপ করলাম সেটা আমি জানতে পারছি না। আমি একটা ফিল আপ করলাম, সেটা আদৌ সাকসেসফুল হলো কি না আমি সেটা বুঝতে পারছি না। অনেক সময় ধরুন সাকসেস অপশনটা দেখালো না, তা আমি তো বুঝতে পারলাম না। সূত্রের খবর, 4 ডিসেম্বর এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও 25 নভেম্বরের মধ্যে বিএলওদের কাজ শেষ করতে বলা হয়েছে। একটা ফর্ম আপলোড করতে 20 মিনিট থেকে 25 মিনিট টাইম চলে যাচ্ছে। তাহলে তারা টার্গেট দিয়েছে প্রত্যেক দিন 100টা ফর্ম আপলোড করতে হবে। তাহলে একটা ফর্ম যদি আপলোড করতে আধ ঘন্টা চলে যায়, 20 মিনিট চলে যায়, কি করে 100টা ফর্ম আপলোড করা যাবে? তাহলে তো সারা রাত লোককে জেগে থাকতে হবে। আমাদের বক্তব্য যেটা, যে সার্ভারটা হওয়া উচিত ছিল খরগোশের গতিতে চলা উচিত ছিল,
সেটা এখন কিন্তু কচ্ছপের গতিতে চলছে। এই করলে কিন্তু এসআইআর কাজ সঠিক সময়ে সম্পূর্ণ করা যাবে বলে আমাদের মনে হয় না বা আমাদের বিশ্বাসও নেই। এর মধ্যে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের 7 জন বিএলওকে তথ্য ডিজিটাইজেশনের কাজ নিয়ে শোকজ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। শুধু কি কাজের চাপ, সঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলোর হুমকি হুঁশিয়ারি। বিএলওরা কোনো পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে। বিএলওদের চাপের জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে ট্যাগ করে এক্স পোস্টে তিনি লিখেছেন, তৃণমূল পার্টি ও পশ্চিমবঙ্গ প্রশাসনের নাতাদের মুখোশ খুলে গেছে। পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় জেলা শাসকরা তৃণমূলের ফুল টাইম নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছেন। তারা বুথ লেভেল অফিসারদের ওপর অসহনীয় চাপ দিচ্ছেন, বিএলওদের বদলি, সাসপেনশন, বেতন কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং টিএমসির যারা ডেটা এন্ট্রি অপারেটর তাদের অফিসিয়াল ওটিপি শেয়ার করতে বাধ্য করছেন বিএলওদের, যাতে বিএলও অ্যাপের অপব্যবহার করতে পারে তৃণমূল। এটা শুধু সিস্টেম্যাটিক রেগিংই নয়, দিনে দুপুরে গণতন্ত্রের হত্যা। বিএলওরা খুব সমস্যায় আছেন, অনেক বিএলওই সমস্যায় আছেন, কারণ তাদের উপর যে চাপটা পড়ছে, প্রথমত তাদের ফর্ম দেওয়া হয়নি, তার মধ্যে তাদের ওই বিজেপির হুমকি, অ্যারেস্ট করব, ওই করব, তাই করব। পুরুষ মহিলা নির্বিশেষে বিএলওদের ফোন নাম্বার আর নামটা ছাপিয়ে দিয়েছে ফর্মে। এবার তারা সকাল থেকে রাত অবধি নানা রকম ফোন পাচ্ছে, সর্বক্ষণ মানুষ তাদের ফোন করছেন, অথচ তাদেরকে পুরো পরিকাঠামো দেওয়া হয়নি। ফলে সেই জায়গায় তাদের অসুস্থতা, তাদের চাপ, এর জন্য দায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এরই মধ্যে রাজস্থানের টঙ্কে দেখা গেল নজিরবিহীন এক ছবি। এনুমারেশন ফর্ম দিতে গিয়ে হাতে গাইতি তুলে নিলেন খোদ বিএলও। ভাইরাল হয়েছে সেই ভিডিও। জানা গেছে, এক চাষিকে এনুমারেশন ফর্ম দিতে গিয়েছিলেন বিএলও রতনলাল জাট। তিনি বলেন এখন সময় নেই, কাজ করছেন। তখন বিএলও ওই কৃষককে বলেন, আপনি ফর্ম ফিল আপ করুন, ততক্ষণ আমি মাটি খুঁড়ে দিচ্ছি। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা দেখলেন অরূপ চক্রবর্তী খানিকক্ষণ আগে বললেন যে বিএলওদের বেঁধে রাখার কথা কে বলেছেন। এবার জেলার অনেক তৃণমূল কর্মীরা বলছেন যে শহরের নেতারা যদি এইভাবে আমাদের কোর্টগুলো মিস করে যান তাহলে কি বিপর্যয় হবে বলুন তো। তার কারণ গিরীন্দ্রনাথ বর্মন শুধু জেলার নেতা বা জেলা স্তরের নেতা নয়, তিনি হচ্ছেন জেলা কোচবিহারের জেলা তৃণমূলের চেয়ারপারসন। তিনি বলেছিলেন বিএলওদের বেঁধে রাখার কথা। কি বলেছিলেন গিরীন্দ্রনাথ বর্মন বাবু, দেখুন। যদি কোনো বিএলও অসম্পূর্ণ ভোটার লিস্ট 2002 ধরিয়ে আছে, তোমার এতে লেখা আছে 800 জন, ভোটার লিস্টে নাম আছে 400 জনের, বাকি 600 জনের নাম নাই, ওই বিএলও তখনই বান্দি রাখবো। বান্দি রাখিয়ে পাবো তুমি ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের কর্মচারী, ইলেকশন কমিশনকে বলো 2002 এর পূর্ণাঙ্গ ভোটার লিস্টের নামের তালিকা করতে হবে। ওই নামের তালিকা দেখলেন, ক্যামেরা বলল না না, আমি বলছি এই সন্ধ্যা আপনাদের ধন্যবাদ, আপনার আর্কাইভ পুরো ধুয়ে দিল, কোনো ধোয়ার কিছু নেই, ছাড়িয়ে দিল। বলেছি ইলেকশন কমিশন যদি কথা বলছিল হবে না, একেবারে দায়টা নির্বাচন কমিশনের নয়, জাতীয় নির্বাচন কমিশনকে বলেননি, বলছেন বিএলওকে যারা তৃণমূল স্তরে গিয়ে কাজটা করছে। আমি বলছি দেখুন, বিএলওদের লোক আছে, তার সঙ্গেই তো বিএলওরা থাকছেন এবং সাহায্য করছেন। কিন্তু আমার কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে বিএলওদের ওপর চাপের কথা যদি কেউ অস্বীকার করেন তিনি সত্যের অপলাপ করছেন। চাপের কথা সবাই বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে চাপটা দিচ্ছে কে। তৃণমূল বলছে যে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন, সেই চাপ নিয়ে একেবারে সরাসরি নির্বাচন কমিশনকে। বিজেপি বলছে হ্যাঁ চাপ, কিন্তু সেই চাপ হচ্ছে তৃণমূলের চাপ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই টানাটানিতে এসআইআরটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মৃত ভোটাররাও বাদ যাবে না, আর ভুয়ো ভোটাররা, ভুতুরে ভোটাররা কাউকে বাদ দেওয়া যাবে না। আবার হয়তো ভোটের দিন ঠিক দুপুরবেলা প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোটটা নিঃশব্দে পড়ে যাবে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের মুখ ভারতে আধার কার্ড পকেটে নিয়ে বাংলায় সরকারি প্রকল্পের সুবিধে ঘরে তুলবেন এবং আরও অসংখ্য বছর ধরে আমাদের এই দেশের এবং এই রাজ্যের জনপ্রতিনিধিদের বিদেশি নাগরিকরা নির্বাচিত করবেন। আমার পরের বক্তা সমীর আইচ। সমীরদার কাছে সব থেকে বড় প্রশ্ন যে সবটা নিয়েই রাজনীতি হবে, রাজনৈতিক সদিচ্ছাটা কারুর থাকবে না। দেখো সুমন, আমি প্রথমে বলি যে বিএলওদের চাপ আমরা সবাই জানি, যে দুজন মারা গেছেন
তারা কী কারণে মারা গেছেন আমি জানি না, কিন্তু তাদের প্রতি আমার সমবেদনা জানাই, তার পরিবারের প্রতি। আমি একটা জিনিস আমার খুব অবাক লাগে, যেটা আমাদের পশ্চিমবাংলায়, দেখো ভারতবর্ষের বহু রাজ্যে আমি বিভিন্ন সময় গেছি, আমি না, আমার মনে হয় যারা দেখছেন টেলিভিশনটা বা যারা এখানে আছেন অনেকেই বহু দেখেছেন, এবং ভারতবর্ষের বাইরেও দেখেছি ভোটের সময়। কোথাও এরকম দেখিনি। প্রথম কথা, এসআইআরটা একটা কেন্দ্রীয় সরকারের একটা রুটিন কাজ, নির্বাচন কমিশনের, সরি, সেটাও কেন্দ্রীয় সরকার অতি অবশ্যই। না এক মিনিট, আচ্ছা, এসআইআর নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো রকম স্টেটমেন্ট দেওয়াই উচিত না। কেন? তাহলে তো কালকে বলবে সমস্ত রাজনৈতিক দলগুলো, আচ্ছা বনগাঁতে যদি বর্ডার থাকে তাহলে বনগাঁতে 25,000 বিএসএফ বসাও, বা রাজস্থানে যেখানে বর্ডার আছে সেখানে 1 লক্ষ বিএসএফ বসাও। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, এইগুলো নিয়ে রাজনীতি করার কোনো অবকাশই নেই, এটা আমরা ভুলে যাই। অথচ আমরা এই মরার দেশে থাকি, সমস্ত কটা রাজনৈতিক দল, সমস্ত আজকে যারা বিরোধিতা করছেন, একটা সময় তারাই বলেছেন যে এসআইআর হওয়া দরকার। একটা সময় আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে বামফ্রন্টের আমলে দীর্ঘদিন যে প্রচুর অনুপ্রবেশকারী দিয়ে তারা ভোট করান, এটা আমরা শুনে আসছি, এবং আজকে শাসক দলের মাননীয় মুখ্যমন্ত্রীও দিয়েই অভিযোগই করেছেন। আজকে তিনি অন্য কথা বলছেন প্রতিটি ক্ষেত্রে। এবং দেখো নির্বাচন, কিন্তু আমি যোগ করব, তার আগে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকেও সমস্ত সিজারের স্ত্রীর মতোই সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে উঠতে হবে, সমস্ত সংশয়ের ঊর্ধ্বে উঠতে হবে। অতি অবশ্যই। তার কারণটা হলো, দেখো আবারও বলছি, এমন একটা অভাগা দেশ যেখানে আমরা একটু আগে শুনতে পারলাম, আমাদের আরেক বন্ধু বললেন যে নির্বাচনের সময় একজন প্রিজাইডিং অফিসারকে কিভাবে খুন করা হলো। অর্থাৎ যখন আমরা ভোটের সময় দেখি, তো আমরা দিনের পর দিন শো করেছি সেই সময়, রাজকুমার বাবু, হ্যাঁ আমি ছিলাম সম্ভবত সেখানে। যখন ভোট কর্মীরা যান, প্রথম কথা অব্যবস্থা চূড়ান্ত, তারা কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় যাবেন, এবং গিয়ে হয়তো শুনতে হবে আপনারা এখানে বসে থাকুন, আপনাদের জন্য মাংস ভাত আছে, ভোট হয়ে গেছে। এটা তো সত্যি কথা। এই সত্যিটা মানতে আগের শাসক বর্তমান শাসকদের অসুবিধাটা কোথায়? কেন ইলেকশন কমিশন অ্যাকশন নিলেন না? যেদিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কর্মচারীদের যারা বিএলও হবেন, সেখানে তৃণমূলেরও থাকতে পারে, সেই প্রচুর কর্মচারী আছেন যারা তৃণমূল করেন, যে তারা ভাই আপনারা আমাদের রাজ্যের চাকরি করছেন, এইটা এসআইআর হয়ে যাওয়ার পর মনে রাখবেন। এটা কি ধরনের ভয় দেখানো? আবার ঠিক পাশাপাশি শুভেন্দু অধিকারী বা সজল যখন বলেন যে ওইখানে এতজন অ্যারেস্ট হয়েছে বিহারে, সেটাই বা কি ধরনের? প্রত্যেকটি রাজনৈতিক দল, সজল আমি বলিনি ভাই, আমার সময় আছে, প্রত্যেকটি রাজনৈতিক দল এই যে সাধারণ মানুষকে নিয়ে, আজকে বিএলও কারা? আমার আপনার ঘরের ছেলেমেয়েরা, যে তারা সাধারণ। আচ্ছা, আবার আমি দেখুন তো, আরেকটা সত্যি কথা, আমার একটু টপিকটা চেঞ্জ করতেই হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত দরদ, এটা তো থাকা ভালো, আমরা তো মাঝে মাঝে ওনার দরদি মুখ দেখি, পরেই তার দাঁত না দেখতে পাই, যেমন ডাক্তারদের বেলা দেখেছিলাম। কোথায় এতগুলো ছেলে মেয়ে যে মারা গেল যারা চাকরির জন্যে, যারা আজকে কয়েক বছর ধরে রাস্তায় বসে আছে, তখন তো উনি বলেন না যাই ওনাদের প্রবলেমটা সলভ করি? সেটা তো আমি শুনতে পাই না। তখন তো অন্য কথা বলে, তখন তো তাদের অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়, তখন তো তাদের জল কেড়ে নেওয়া হয়, তখন তো তাদের টয়লেট কেড়ে নেওয়া হয়। সুতরাং এই মানব দরদি মুখ, যেমন আমরা সেই মনে আছে পঞ্চায়েত ইলেকশন প্রায় 100 লোক মারা গেছিল, তারপরে আমি নিজে টেলিভিশনে দেখেছি ঠিক ইলেকশনটার পরেই যখন পঞ্চায়েত রেজাল্ট বেরোলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন গণতন্ত্রের জয়। এটা কোন গণতন্ত্র? কার জয়? এক মিনিট। এবং সবচেয়ে বড় কথা, বিস্ময়, এসআইআর হচ্ছে, এরা যেমন ভয় দেখালেন শাসক দল প্রথমে, এটা বুমেরাং হয়ে গেল। যখন দেখলো সত্যি সত্যি এই ভয়ের জন্য অনেকে পালিয়ে যাচ্ছে, যারা না পালালেও হতো, তাদের এখন সেটা বুমেরাং হয়ে গেছে। এবং এই বুমেরাংটার জন্য আজকে তারা বলছে না এসআইআর হওয়া দরকার, কিন্তু আরে ওরা বলছে না আমরা বলেছি কোনো প্রকৃত ভোটার বাদ যাতে না যায়। আরে সে তো সবাই বলবে,
ইলেকশন কমিশন কি বলবে যে কোনো প্রকৃত ভোটার বাদ যাক বলবে? ব্রাজিলিয়ান ঘুষ এটা হতে পেটিয়ে পারে? দেখাবে। এটা হতে পারে? এক সেকেন্ড, বিএলওদের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী দরদ দেখাচ্ছেন, এটা ভালো জিনিস। কোথায় দরদ? আমি বলছি দুজন যারা মারা গেছেন তারা তো রাজ্য সরকারেরই কর্মচারী। উনি তো দেখলাম মদ খেয়ে মারা গেলে কেউ সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেন। কোথায় দুজন আপনাদের জন্যই আজকে মুখ্যমন্ত্রী নিজে চিঠি লিখেছেন। না না, ক্ষতিপূরণ দিচ্ছেন না, তাতে বাস্তব সত্যিটা বোঝা না। উনি আপনাদের মতো বাম টার্ন ইনটু রাম, এই আপনাদের জন্যই আজকে দলটা শূন্য হয়েছে। এই জন্যই আমি বলছি যে উনি কিছু ক্ষতিপূরণ ঘোষণা করুন, যারা নিজে জানেন না। পরের কথা, কিন্তু যে ওয়ার্কলোড কার্যত বিনা ট্রেনিং এ যে ওয়ার্কলোড এই বিএলওদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তার জবাব কে দেবে? সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গ, কেরল, রাজস্থান একই দিনে একই রকম কাজ করার যদি 3 জন মানুষের মৃত্যু হয়, নিঃসন্দেহে চোখে পড়ার মতো ঘটনা, কোনো সন্দেহের অবকাশ নেই। আমি এইখানে আমার পরবর্তী বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে, যেহেতু আগে আলোচিত হয়েছে, আমি 2005 সালে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, আবার সেই অনুপ্রবেশ ইস্যু, কেন এই একটা ইস্যুতে আমরা রাজনৈতিক সমস্ত ভেদাভেদ ভুলে একটা বৃহত্তর উদ্দেশ্যে একমত হতে পারবো না? কেন পারবে না আমাদের সবকটা রাজনৈতিক দল? কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখাবো। চেয়েছিলাম বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। বাংলায় প্যারালাল ইকোনমি চলছে, ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে, আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। মজার কথা কি জানেন, এই যে এক আইডি কার্ড এক নামের কথা বলছেন না, 2005-এ আমরা 2025-এ বসে আছি। ভাবুন, 2 দশক, 20টা বছর হয়ে গেছে, 20টা বছর। আজকেও যখন এসআইআর চলছে, আমি জানি না এর দায় কেন্দ্র, রাজ্য নাকি নির্বাচন কমিশনের, নাম, বাবার নাম, এপিক নাম্বার সমস্ত এক, ব্যক্তি 2 জন, সুব্রত মিস্ত্রি। সেই ঘটনা বেহালার বরিশায় আমাদের হতবাক করে দিয়েছে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাওয়ার আগে একবার এই ঘটনাটা, যেহেতু একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় 2005-এ যা বলছেন, 25-এ দাঁড়িয়েও ছবিটা 1 ছটাকও পাল্টায়নি। দেখুন, দুজনের নাম এক, দুজনের পদবিও এক, আলাদা শুধু ছবি, বয়স আর ঠিকানা। বেহালার বাসিন্দার এনুমারেশন ফর্ম পৌঁছে গেছে সোনারপুরের বাসিন্দার কাছে। আরও এক অদ্ভুত কাণ্ড, এই হলো 2002 সালের ভোটার তালিকা। তাতে জলজল করছে নাম, রয়েছে বাবা মায়ের নামও, অথচ হাতে পাননি এনুমারেশন ফর্ম। যে কারণে বেশ চিন্তায় রয়েছেন বেহালার বাসিন্দা নিউ আলিপুরের শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠের গ্রুপ সি কর্মী সুব্রত মিস্ত্রি। তার চিন্তা আরও বেড়েছে, কারণ তার এনুমারেশন ফর্ম চলে গেছে সোনারপুর উত্তরের সুব্রত মিস্ত্রি নামে আরেক ভোটারের কাছে, যিনি আবার একসময় বাংলাদেশ থেকে দেশে এসে সংসার পেতেছেন। অবাক কাণ্ড হলো, সোনারপুরে সুব্রত মিস্ত্রি যে ভোটার কার্ড ব্যবহার করছেন তা হুবহু মিলে গেছে বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রির সঙ্গে। আমার একটা খারাপ লাগা যে আমি কি ইলেকশন ডিউটি করে ভুল করেছি? ইলেকশন ডিউটি যদি আমার না আসতো তাহলে হয়তো আমি বুথে গিয়ে ভোট দিতে পারতাম। যেহেতু বুথে গিয়ে ভোটটা দিতে পারিনি, তার জন্য কিন্তু আমার হয়তো এই সমস্যাটা হয়েছে। এটা সত্যি অবাক, কি করে আমার এখানের সমস্ত ডিটেল একটা সোনারপুরের দিকের একজনের কাছে চলে গেল। জানতে পেরেছি সে সব স্বীকার করেছে সে বাংলাদেশি এবং 17 সালে সে ভোটার কার্ড বানিয়েছে, অর্থাৎ 8 বছর সে আমার পরিচিতি নিয়ে এখানে বসবাস করছে, সংসার পাতিয়েছে, ঘরবাড়ি করে ফেলেছে সে অলমোস্ট। চিন্তায় ছেলে, চিন্তায় বাবা। এটা আপনার ছেলে? না না, আমার ছেলে না, সুব্রত না। এখন তো চিন্তা হচ্ছে যে কি হবে। সুব্রত মিশ্রের দাবি, বিষয়টি নিয়ে শনিবার হরিদেবপুর থানায় গেছিলেন তিনি, কিন্তু নির্বাচন কমিশনের বিষয় বলে পুলিশ দায় এড়িয়েছিল। বুধবার এবিপি আনন্দর এই খবর দেখানোর পর বেহালার সুব্রত মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে হরিদেবপুর থানার পুলিশ। তাদের পরামর্শ মতো থানাকে ইমেল মারফত অভিযোগ জানান ওই সরকারি কর্মী, দিয়েছেন যাবতীয় নথিপত্র। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে গোটা বিষয়টা তারা দেখছে, সমস্ত তথ্য জোগাড় করা হয়েছে। নির্বাচন কমিশনকেও অভিযোগকারী বিষয়টি জানিয়েছেন, তাই কমিশন থেকে যা নির্দেশ দেওয়া হবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। এখন তো খুব দুশ্চিন্তা, এখন অবধি কোনো আমি সত্যি কথা সুরাহা সেভাবে কিছু পাইনি, তো কি হবে আমি দুশ্চিন্তায় আছি। এইটা হচ্ছে আমার 2002-এর ভোটার লিস্টে আমার এই যে বক্স করা রয়েছে, এটা আমার নিজের নাম প্রথমবার নথিভুক্ত হয়েছিল ভোটার লিস্টে।
এটা রয়েছে, কিন্তু এখন আমি কিন্তু কোথাও নেই। এটা আমার কাছে খুবই দুশ্চিন্তাজনক। এক সুব্রত মিস্ত্রির অভিযোগ পেয়ে আমরা যোগাযোগ করেছিলাম আর এক সুব্রত মিস্ত্রির সঙ্গেও। তিনি যে একসময় সত্যিই বাংলাদেশ থেকে এসেছিলেন তা অকপট স্বীকারও করেছেন। আপনার যে কার্ডটা, এই কার্ডটা কবে থেকে বানানো হয়েছিল? এটা আমার 17 সালে করা হয়েছে, ক্যানিং ভিডিও থেকে জমা করে লাইনে দাঁড়িয়ে আমরা। আপনি কোথায় থাকতেন? মানে আপনি কি আগে বাংলাদেশে থাকতেন? হ্যাঁ, আমার জন্ম বাংলাদেশে, আমি এখানে ছোটবেলায় চলে এসেছি। একই এই যে এপিক নাম্বারটা পেয়েছেন, এটা কার্ড নাম্বারটা, এটা কাকে দিয়ে, বাংলাদেশ থেকে এসে কাকে দিয়ে বানিয়েছিলেন কার্ড? কাউকে দিয়ে না, আমরা ভিডিও থেকে জমা করে তারপর আমরা ভোটার হয়েছি। সোনারপুর উত্তরের ইআরও জানিয়েছেন, সংবাদ মাধ্যমে দেখার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমনকি দুজনের একই এপিক নম্বর থাকার আরও একটি অভিযোগ তার কাছে এসেছে। সেই সমস্ত ভোটারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তীকালে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি প্রশ্নে আসি, অর্থাৎ রবীন্দ্রনাথ দা 20 বছরেও কিচ্ছু পাল্টালো না। হ্যাঁ, মানে স্বরূপনগরের স্বরূপটা দেখার পরে এটুকু পরিষ্কার হয়ে গেছে যে অনুপ্রবেশ হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটের চাবিকাঠি। সিপিএম আমলেও তাই, তৃণমূল আমলেও তাই, হয়তোবা বিজেপি আমলেও যখন আসবে তখন তাই হবে। দেখুন, এরাই তো বৈধ ভোটার, কোট আনকোট বৈধ ভোটার। এরা সিপিএম আমলেও বৈধ ভোটার ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালের 4 আগস্ট লোকসভার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন যে ডিজাস্টার হয়ে গেছে, বাংলাদেশি অনুপ্রবেশ আমাদের ভোটার লিস্ট ছেয়ে ফেলেছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হয়েছেন, তখন সিপিএম শাসক ছিল, তারা অস্বীকার করছিল। আর আজকে তৃণমূল দল শাসন ব্যবস্থায় আছে, তারা অস্বীকার করছে। একবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেননি যে না, অনুপ্রবেশের বিষয়টাও দেখা উচিত। বারবার বলেছেন এই অনুপ্রবেশটা আসলে বিজেপির একটা চাবিকাঠি, বিজেপির একটা চাল, এটা বোঝাবার চেষ্টা করেছেন। দেখুন, এই দায় কিন্তু সবার। এটা সিপিএমের দায়, এটা বিজেপির দায়। এই অর্থে বিএসএফ ওই পাহারাটা কে দেয়? ওই যে গোটা অঞ্চলটা জুড়ে ওটা হোম মিনিস্ট্রির আন্ডারে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স পাহারা দেয়। এটা তো অরূপ তো ঠিকই বলছেন যে 50 কিলোমিটার হয়ে গেল, তার মধ্যে এত দিন ধরে ঢুকে যাচ্ছে, তারা তারা লক্ষ্যই রাখতে পারলো না। অর্থাৎ টাকা নিয়ে পারাপার হয়েছে, সেটা তারা যেমন বলছেন, কেউ কেউ টাকা পেয়েছে, কারা টাকা পেয়েছে আমার জানার কথা নয়, কিন্তু টাকা যে পেয়েছে এটা পরিষ্কার। আর অন্যদিকে দেখুন, তারা এসে ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু করে ফেলছেন। একজন বয়স্কা মহিলা কিরকম সৎভাবে বলে গেলেন যে হ্যাঁ 3-4 বার ভোটও দিয়েছি। কি মারাত্মক কথা! দেখুন, দুটো প্রশ্ন, মৌলিক প্রশ্ন মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে। এক, অন্য দেশের নাগরিক আমার দেশে এসে আমার দেশের জনপ্রতিনিধিদের নির্বাচিত করছেন। অনুপ্রবেশ হয়, আমেরিকাতে অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ ইললিগাল ইনফিল্ট্রেশনের কথা আমি বলছি, কিন্তু তারা গিয়ে ভোট দিচ্ছে, এটা কিন্তু কেউ দেখাতে পারে না। এটা পশ্চিমবঙ্গে একমাত্র সত্য যে তারা আসছে, আরামে চলে আসছে, তাদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। মানে শাসক দলের নেত্রী উত্তরবঙ্গে বসে বলছেন আপনাদের মধ্যে যাদের যাদের ভোটার কার্ড, আধার কার্ড দরকার ওই দাদার সঙ্গে কথা বলে নেবেন। এটা পশ্চিমবঙ্গে সম্ভব, এবং এটা একটা মারাত্মক জিনিস যে আমার দেশের জনপ্রতিনিধিদের এই লোকগুলো তারা নির্বাচিত করছেন যারা আমার দেশের নাগরিক নন। দ্বিতীয়, আমাদের বারবার এই চ্যানেলে আমি বলেছি, আমাদের রাজ্যের সম্পদ সব চলে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার চলে যাচ্ছে, তাদের কাছে স্বাস্থ্যশ্রী চলে যাচ্ছে, প্রধানমন্ত্রীর ফ্রি ফিড মিশনের চাল চলে যাচ্ছে, রেশন কার্ড তারা পেয়ে গেছে, রেশনের চাল চলে যাচ্ছে। তো আমরা এদের খাওয়াবো বিনা পয়সায়, বসে বসে তারা খাবে এই অনুপ্রবেশকারীরা, এবং তাদের বলতে গেলেই বলা হবে কোনো না কোনো দলের চাল। কেন এটা করা হবে? আসলে এই যে বিষয়টা, এটা যখনই সামনে আমরা দেখতে পাচ্ছি তখনই মুখ্যমন্ত্রী, আজকে বোঝা যাচ্ছে কেন মুখ্যমন্ত্রী লিখছেন। দেখুন, নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব নিশ্চয়ই আছে, কিন্তু তার পাশাপাশি মনে রাখুন যে
7,66,00,000 মধ্যে 2-3% ছাড়া বাদবাকি সবার বাড়িতে 2টো করে ফর্ম এবং নিখুঁতভাবে তৈরি করা ফর্ম চলে গেছে। ডিজিটাইজড এমন জায়গায় গেছে যে আমি বিএলওকে কল করছি, তার পরের দিন তিনি আমাকে ফোন করছেন। আমরা এমন জায়গায় চলে গেছে, আমি আমার শুধু নয়, আমার ছেলের, আমার পরিবার পরিজনের আমি অনলাইনে ভোটার তালিকা তুলতে পারছি। 15 দিনের মধ্যে সমস্ত ফর্ম বিলি হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চিতভাবে এই যে টাকা জোর জাবর করা হচ্ছে সেটা তাদের পক্ষে ডেটা এন্ট্রির ক্ষেত্রে নিশ্চয়ই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার পাশাপাশি এই যে জিনিসটা এটা দরকার ছিল, এটা নিঃসন্দেহে মানতে হবে। এসআইআর কোনোভাবে বন্ধ করা উচিত নয়। আমার তো এখন মনে হচ্ছে যে যেভাবেই দাগিয়ে দিক আমাকে, যে এরপরে এনআরসিও আমরা চাইবো না তো, কারণ এই লোকগুলো আরো কেউ থেকে গেল না তো। গুলশান কলোনির মতো আরো অনেক জায়গা আছে যেখানে নিচের তলায় শাসক দলের অফিস আর উপরতলায়, বর্ধমানে যেটা দেখেছিলাম, উপরতলায় রিভলভার হাতে মহিলা বেরিয়ে এসে চেজ করছে। এরকম হবে না তো। তাহলে আমাদের কি এনআরসি জুজু দেখিয়ে লাভ নেই, এনআরসি চাইতে হবে। তার জন্য আমাকে যদি কেউ দাগিয়ে দেয় কোনো কিছু বলে, আমার তাতে আপত্তি নেই, কিন্তু আমাদের দেশ আমাদেরই দেশ থাকতে হবে, আমাদের দেশ আমাদের নাগরিকেরই থাকতে হবে, অন্য কাউকে আমরা অ্যালাউ করবো না। ধন্যবাদ রবীন্দ্রনাথ দা। আমি দ্রুত একবার, আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় আপনারা মন্তব্য পাঠাতে পারেন, এবং আমরা কিছু প্রশ্ন দিয়েছিলাম যে কত শতাংশ মানুষ কি বলছেন জানার জন্য। আমি দ্রুত একবার সার্ভেটা নিয়ে নেব, পোল। সত্যি কি এসআইআর এর ভয় অনুপ্রবেশকারীরা বাংলাদেশ পালাচ্ছে? 91% মানুষ বলেছেন হ্যাঁ তাই, 6% মানুষ বলেছেন না ব্যাপারটা তা নয়, বলতে চাননি 3% মানুষ। পরের প্রশ্নে যাব। প্রশ্ন ছিল যে মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর স্থগিত করা উচিত, আপনি কি সহমত? সহমত হয়েছেন মুখ্যমন্ত্রীর এই চিঠির সঙ্গে, তার বক্তব্যের সঙ্গে 8% মানুষ। 91% মানুষ মনে করছে না এসআইআর চালু রাখা উচিত, বলতে চাননি 1% মানুষ। পরের প্রশ্ন ছিল যে বিএলওদের মৃত্যুর জন্য কে দায়ী? 20% লোক নির্বাচন কমিশনকে সরাসরি দায়ী করেছেন, 54% মানুষ দায়ী করেছেন রাজনৈতিক দলগুলো যে চাপ দিয়েছে বিএলওকে তাকে, এবং এই সংশ্লিষ্ট বিএলওদের অসুস্থতাকে দায়ী করেছেন 24% মানুষ, বলতে চাননি 2% মানুষ। ঠিক এই জায়গা থেকে আমি এই বিষয়ে জানি আমরা আলোচনা করছি, আপনারা কে কি বলছেন একেবারে স্পষ্ট সেই মন্তব্যে যাব, দেখব কারা কি বলছেন। মিহির কানুনগো তিনি লিখছেন যে সীমান্তে উপচে পড়া ভিড় বলে দিচ্ছে রাজ্যে এসআইআর হওয়াটা কতটা জরুরি ছিল। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন জনগণের করের টাকায় বাংলাদেশিদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কোথায় বাস করছি আমরা। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন অবৈধ অনুপ্রবেশের দায় যেমন বিএসএফ এর, তেমন অনুপ্রবেশকারীদের লালন পালনের দায় রাজ্য সরকারের। শেখ শামীম লিখছেন ভারতীয় নাগরিক না হয়েও সরকারি সুযোগ সুবিধে ভোগ, এটা জালিয়াতির জ্বলন্ত উদাহরণ। প্রদীপ বল লিখছেন দলে দলে মানুষ বাংলাদেশ ফিরছে, আর তারা কিভাবে ভারতে ঢুকলো সেই উত্তর অজানাই থেকে গেল। তবে ঢোকার বিষয়টা তারাই স্পষ্ট করেছেন, তারা বলছেন মাত্র 5,000 টাকা দালালকে দিয়ে তারা অনায়াসে ঢুকে পড়েছেন আমাদের দেশে। দেখুন, আমরা তো অনেকগুলো চক্রের কথা বললাম, বিএসএফ বললাম, পুলিশের সহযোগিতার কথা বললাম যে কিভাবে তারা তাদের সহযোগিতাও থাকে, শাসক দলের কথা বললাম, বিরোধী দলের ভূমিকার কথা বললাম। একটা জায়গা কিন্তু আমাদের ভাবতে হবে যে এই বাংলাদেশের মানুষগুলো যখন অল্প পয়সায় শ্রম দিয়েছে, আমার বাড়িতে পরিচারিকার ভূমিকা কেউ পালন করেছে, কেউ হয়তো আমার কারখানাতে কাজ করেছে, আমরা কিন্তু অনেকে জানতাম যে এরা বাংলাদেশ থেকে এসছে, আমাদেরকে বলেওছে। নাগরিক হিসেবে কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করিনি। অর্থাৎ আমরা এরা যে বাইরের থেকে আসা বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি, কেবলমাত্র কম পয়সায় শ্রম দিত, তাতে আমার স্বার্থ সম্পর্কিত ছিল। তাই নাগরিকের দায়িত্বের যে পালন করার কথা ছিল যে না অবৈধ তোমাকে আমি কেন কাজ দিব, এই কথাটা কিন্তু আমি বলিনি। এক, দ্বিতীয় যে বিষয়টা দেখুন, এখন বলা হচ্ছে বাংলাদেশের নাগরিকরা এসে এই রাজ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন, সরকার তৈরি করছেন। একই সাথে আপনার মনে থাকতে পারে এই তৃণমূল কংগ্রেস আরেকটা অভিনব অবস্থান তৈরি করেছিল। নূর বলে একজন অভিনেতা, তিনি রাসমণির সিরিয়ালের সাথে যুক্ত ছিলেন, তিনি সরাসরি তৃণমূলের প্রচারে চলে গেছিলেন। তখন আপনার মনে থাকতে পারে বিদেশ মন্ত্রক তাকে কল আপ করে
এবং তারপরে দ্রুততার সাথে তার ওই ভিসাকে বাতিল করে দিয়ে বাংলাদেশে পাচার করে বাংলাদেশি নাগরিক আমাদের রাজ্যে ভোটের আমি নূরের কথার অভিযোগটা শুনলাম বিশ্বনাথ দার মনে পড়লো না যে ডোনাল্ড ট্রাম্পের প্রচারে গিয়ে বলেছিলেন আপকি বার ট্রাম্প সরকার নরেন্দ্র মোদী, মনে পড়ছে তো? দ্বিতীয়ত প্লিজ, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 98.3%, অর্থাৎ প্রায় যত ভোটার প্রায় এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে, মানে যে লক্ষ লক্ষ বাংলাদেশি ভোটার তারা যে চলে যাচ্ছে এই দাবিটাই তো একটা ফ্যালাসি আছে, সেটা হচ্ছে না নিয়ে নয়, একদম 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 এখানে তথ্যের খাতিরে আমি ভুল বললে স্বপনবাবু আমায় ধরিয়ে দেবেন, এক সেকেন্ড। না 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 এখানে একটা ফ্যালাসি আছে। ফ্যালাসিটা হচ্ছে আমি যতদূর জানি নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে কেউ যদি বাড়িতে না থাকে 3 বার ভিজিটের পর দরকার হয় লেটার বক্সে বা দরজার নিচ দিয়ে দেওয়া ছবি তুলে রাখা, অর্থাৎ মৃত ভোটাররাও সেই অর্থে ফর্ম কিন্তু ডিস্ট্রিবিউটেড হবে। এবং এক সেকেন্ড, খসড়া ভোটার তালিকায় বোঝা যাবে যে কতজন মৃত এবং কতজন পার্মানেন্টলি মাইগ্রেটেড হয়েছেন, যার ফলে 98% কেন 100% হলে তার সঙ্গে বাংলাদেশিদের ফর্ম দেওয়া বা মৃতদের ফর্ম দেওয়া তো ধরতে হবে, তার কারণ ডিস্ট্রিবিউশন হয়েছে 100%। স্বপনদা বলুন আমি কি ভুল বলছি? না না ঠিকই বলেছেন। একটা তথ্য শুধু আমি যোগ করে দেবো, সেটা হচ্ছে যে এই যে যখন বিএলওরা গেছেন না ডোর টু ডোর, তাতে করে আমাদের কাছে মোটামুটি একটা অ্যাভারেজ হিসেবে এসছে, সেটা হচ্ছে যে প্রতিটি বুথে 50 থেকে 65 মানে অ্যাভারেজ আর কি, এটা না মৃত না, এটা হচ্ছে আনট্রেসেবল। মানে টোটাল সংখ্যাটা যদি আপনি দেখেন অ্যাবাভ 50 লাখ লোককে খুঁজে পাওয়া যায়নি, আনট্রেসেবল, মানে এদের মানে এরা খুঁজেই পাওয়া যায়নি তারা কোথায় থাকে এখন, কথাটা বুঝতে পারলাম তো? তার মানে কি ডেড ভোটার বাদ দিয়ে, ফেক ভোটার বাদ দিয়ে, ডুপ্লিকেট এন্ট্রি বাদ দিয়ে এদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হয়তো এই সংখ্যাটা কিছুটা এক সেকেন্ড এই সংখ্যাটা কিছুটা ইমপ্রুভ করবে হয়তো আরো দিন কয়েক গেলে, কিন্তু আপনি ভেবে রাখুন যে 56 লক্ষ লোককে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তাহলে এদের আমি আমাদের নজর থাকবে খসড়া ভোটার তালিকায়। আপনাদের মনে থাকবে 2002-এ শেষ যখন এই দেশে এবং এই রাজ্যে এসআইআর হয়েছিল, তখনও কিন্তু 69 লক্ষ নাম খসড়া ভোটার তালিকায় বাদ গেছিল 2002 সালে শুধু পশ্চিমবঙ্গে। সুতরাং আমি বলছি পিকচার আবি বাকি হ্যাঁ। কিন্তু এইখান থেকে পাশাপাশি এত অনুপ্রবেশ নিয়ে কথা হচ্ছে, সেই কথাটাও ভুলে যাব না যে অনুপ্রবেশকারীর নামে অনুপ্রবেশকারী তকমা দিয়ে ওই বীরভূমের সোনালী বিবি কিংবা বীরভূমেরই সুইটি বিবিদের যখন পার্মানেন্টলি এই মুহূর্তে আমি কথা বলছি, সুইটি বিবিরা কিন্তু এখনও কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বাংলাদেশে আটকে আছেন। সেই অবিচার যেন না হয়। গত 15ই আগস্ট 2 মাস পর মালদায় নিজের ঘরে কালিয়াচকের বাসিন্দা আমির শেখ ফিরেছেন, তাকে যেন অনুপ্রবেশকারী বা অবৈধ বাংলাদেশি বলে আবার ঘাট ধাক্কা দিয়ে সীমান্ত পারাপার না করে দেওয়া হয়, সীমান্তের দিকে বুলডোজার দিয়ে ছুঁড়ে না ফেলা হয়। পাশাপাশি অনুপ্রবেশ এই রাজ্যের কত বড় সমস্যা সেটা দিনের পর দিন আমরা দেখিয়েছি, ভবিষ্যতেও দেখাবো। একই সঙ্গে অবৈধ বাংলাদেশি মিথ্যে তকমা দিয়ে অপবাদের যেরকম প্রতিবাদ করব, অনুপ্রবেশকারীর ভয়ঙ্কর চেহারাটা কিভাবে কুড়ে কুড়ে রাজ্যকে খাচ্ছে সেটাও সমানভাবে তুলে ধরব। আচ্ছা, এর মধ্যে আরেকটা প্রতিবেদন নিতেই হবে, সেটা হচ্ছে এসআইআর এই বাংলাদেশি ইস্যুতে সজলের দলের নেতা এবং অবশ্যই বিজেপি সাংসদ গিরিরাজ সিং তিনি আজকে নীতিশ কুমারের শপথের উপলক্ষে আরও একবার হুঙ্কার ছেড়েছেন যে বিহারে আমাদের যেরকম জয় হয়েছে এবার বাংলার পালা। ঠিক কিসের ভিত্তিতে, আদৌ এর কোনো বাস্তবতা আছে কিনা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কি বলেছেন গিরিরাজ সিং দেখাবো। बिहार की जनता ने नरेंद्र मोदी नीतीश कुमार के प्रति स्नेह जताया, विश्वास जताया है और जितनी बड़ी जीत है उतनी बड़ी जिम्मेदारी भी है, जिसको पूरा नरेंद्र मोदी और नीतीश कुमार करेंगे। लेकिन बिहार की जीत हमारी है, अगली बारी बंगाल की है दीदी, बंगाल को बांग्लादेश नहीं बनने दूंगा, ये काम बीजेपी करेगी। এই গিরিরাজ সিং একটা অদ্ভুত নেতা, মধ্যে মধ্যে দেখি বাংলা নিয়ে কথা বলে। উনি বলছেন যে বিহার হয়ে গেছে এবার বাংলা। এসব তো কথা শুনেছি আগেও, 2021-এও, 21-এর আগে 2020-তে যখন বিহার জিতেছিলেন বিজেপি এবং নীতিশ মিলে, তখনও একই কথা শুনেছিলাম, এবার বাংলার পালা। বলা হয়েছিল আগলা বার 200 পার। আপনারা দেখুন, তারপরে বাংলায় আমরা আসলাম 213টা সিট নিয়ে। মোদিও পালিয়ে গেলেন, অমিত শাহও পালিয়ে গেলেন। কি মনে হয় আদৌ কোনো বাস্তবতা আছে এই স্বপ্নের?
না না, এগুলো সত্যি সত্যি কোনো বাস্তবতা নেই। কিন্তু দেখো শুনুন, আমি তোমাকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে একটা কথা বলছি। এতক্ষণ ধরে অনুষ্ঠানটা চলছে, মানুষ দেখছেন। দেখো, এখানে আমি বা অনেকেই আছেন যারা আমরাও উদ্বাস্তু পরিবারের ছেলে, আমাদের জন্ম এইখানে, এটা ঘটনা। কিন্তু উদ্বাস্তু পরিবারগুলোর দুঃখ দুর্দশাটা আমার অনেকটাই দেখা। এখানে যেই মুখগুলো আমরা দেখছিলাম, যারা রাস্তায় বসে আছেন, কোনো বর্ডারে বসে আছেন, বাচ্চা আছে, মহিলা আছেন, পুরুষ আছেন, তাদের জানে না তাদের ডেস্টিনি কী। কিন্তু এইটা হওয়ার পেছনে আমি যেটা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলো কেউ উচ্ছ্বাস করছে, কেউ ম্রিয়মান হচ্ছে, কিন্তু কোথায় যেন একটা মানে পাশা খেলা চলছে। এই যে মানুষকে নিয়ে পাশা খেলা, যার ফল এগুলো, এটা বন্ধ। একটু বলবো, সবার কাছে আসবো। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি বলতে চাই যে এই বিহার নির্বাচনে ভোটের আগে 10,000 টাকা করে দেওয়াটাকে সিঙ্গেল ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করছে এনডিএ জয়ের। তৃণমূল কংগ্রেস ভোটের আগে তার কাছে একমাত্র সিন্ধুকের চাবিটা আছে, লক্ষ্মীর ভাণ্ডার। ফলে সিন্ধুকের চাবি খুলে টাকা বিতরণ করবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন, তখন বিহারের মতন ইম্প্যাক্ট পশ্চিমবাংলায় পড়বে না, তার গ্যারান্টি কোথায়? 1, 2, পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে সংগঠন যার ভোট তার, এমনকি 2011 সালে কেশপুর থেকে শুরু করে গোঘাট থেকে শুরু করে একটার পর একটা যেখানে সকল সংগঠন, মানে মোদ্দা কথা হলো মানে ভোটটাকে করা নয়, সেখানে কিন্তু তৃণমূল সিপিএমই জিতেছিল। ফলে এখানে সংগঠন তৃণমূল কংগ্রেস, তার সাথে লড়াই করার মতন জায়গা। এবং ফাইনালি আমি যেটা বলবো যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে কিন্তু কাউকে মানে সামনে এনেই কিন্তু ভোটটা করতে হবে। শুভেন্দু অধিকারী না, এই যে বিষয়টা এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন বিজেপি খুব সহজেই এই গোটা বিষয়টা পেয়ে যাবে। বিষয়টা তো সেখানে না, বিষয়টা আলটিমেটলি গিয়ে দাঁড়ায় যে কটা ভোটই থাকবে তাকে একটা নির্দিষ্টভাবে প্রতিশ্রুতি এবং তার ভিত্তিতে কি কাজ করেছে সেটা, সেই ভিত এখন পর্যন্ত বিজেপি নেই যে ভিতের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে চ্যালেঞ্জ করতে পারে। সেই ভিত নেই। আমি একটু বলি যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে এইটা যেটা ঘটছে, মানে যে কথাটা উনি বললেন সেটা বাস্তব কিনা। আমি বলি, আমি জয়প্রকাশ দাকে দেখছিলাম, দেখে আমার যেটা মনে হলো, ওনার কোমরের পেছন দিকের ব্যথাটা এখনো সারিনি। অরূপদা একটু বলেনি, পাঠিয়ে দিও। মুখ চোখ দেখে মনে হলো, অ্যাপিয়ারেন্স দেখে। আমি বলছি যেটা এই যে রবীন্দ্রনাথ দা বলছিলেন না যে লক্ষ্মী ভান্ডার চলে গেল, রেশন চলে গেল, আরো কি সব চলে গেল। আরে লক্ষ্মীরাও চলে যাচ্ছে তৃণমূলের, সেটাও দেখুন। আমি আপনাকে বলছি, না আমি বলছি, আমি বলছি বিজেপির ঘোষিত নীতি অঙ্গ বঙ্গ কলিঙ্গ, বাকিটা প্রথম হচ্ছে এই টাকা 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 করে। আপনি এভাবে বললে মানুষ খারাপ ভাবে নেবে। এক মিনিট, আমি প্রথমে বলি 2,33,00,000 লোক যারা লক্ষ্মী ভান্ডার পাওয়ার পরেও বিজেপিকে বলছেন যে তৃণমূল কংগ্রেস যা দেবে তার থেকে 50-100 টাকা হলেও আমরা বেশি দেবো। গিরিরাজ সিং গ্রাম উন্নয়ন দপ্তরের নিলামের মতো এই গিরিরাজ সিং গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। যখন আমরা 100 দিনের কাজের টাকা নিয়ে আন্দোলনে গিয়েছিলাম, সামনে আসার বিহারে পাঠিয়ে দাঁড়িয়েছিল, সে বড় বড় ডায়লগ দিচ্ছে। এক, দ্বিতীয় কথা, নরেন্দ্র আমি বলছি শুধু সাংসদ নয়, পূর্ণমন্ত্রী। এবার দ্বিতীয় কথা, নরেন্দ্র মোদী বলছেন, গতবারও বলেছিলেন আপকি বার 200 পার, এবার বলছেন গঙ্গা পেরোবে। বাংলার মানুষ বলছে আপকি বার ভাজপা না কর পায়েগা গঙ্গা পার। এই হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা, অঙ্গভঙ্গ কলিঙ্গ বললো, রাজনৈতিক ভাবে উলঙ্গ করে রেখে দেবে ভারতীয় জনতা পার্টিকে। 2026 হতে বাকি আছে, 2026 হতে বাকি আছে, রাজনৈতিক ভাবে হতে বাকি আছে, মানে আমি বলছি শালীনতা বজায় রাখুন, তার কারণ এখানে কোনো শ্রীকৃষ্ণ নেই যে এক্সট্রা বস্ত্র যোগান দেবে। বিজেপির জন্য যোগান আসবে না। আমি ওদের সঙ্গে বসেছি, বাট কিন্তু খুব আস্তে করেই বলতে চাই যে 2011 বামেরা যখন হেরে গেল, তখন সবচেয়ে ভালো কাজ করেছিল। যেভাবে ইনভেস্টমেন্ট এসেছিল, মানে সবচেয়ে বেশি কাজের ভিত্তি করে ভোট হবে, তাহলে ভুল ধারণা। ভোটটা করিয়ে নিতে হয়, তৃণমূল সেটা জানে। আমি বলি যে 356 যদি না হয়, বা যদি কোনো বড় গ্রেপ্তারি না হয়, তৃণমূল আবার আসছে, বিরাট ভোটে আসছে।
আমি একটা লাইন বলি, মানে সরকার পক্ষ এবং সরকার বিরোধী বিএলওদের একটাই স্বর, এসআইআর সফল কর। আমরা চাইছি যে এসআইআরটা সফল হোক, নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক, তার সেটার ভিত্তি করে নির্বাচন হোক, তারপর যে জিতে একজন সরকারি কর্মচারী বিএলওর কাজ করছেন, তিনি পার্টি অফিসের দিকে তাকাবেন কেন? আমি বলছি আমি কেন ভাববেন কেন? এটাই তো চেতনার সমস্যা। তাহলে আমি বলছি এতক্ষণ তো দেখলেন অঙ্গ বঙ্গ কলিঙ্গ উলঙ্গ, মানে সব মিলিয়ে রঙ্গটা মন্দ যাবেনি, কি বলুন? ভোট রঙ্গটা জমে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।